তো শিক্ষার্থীরা সবাইকে আজকে ক্লাসে স্বাগতম। আজকে আমরা প্রথম পরিসংখ্যান প্রথম পত্রের অধ্যায় ৩ এর সিকিউর উপর ওয়ান শট ক্লাস নিয়ে এসেছি। তো আমরা দেখি আজকে ক্লাসে আমরা যতটুকু পারি এই অধ্যায় থেকে বোর্ড কোয়েশ্চেন কি এসেছে, এই সৃজনশীলগুলো আমরা একটু আলোচনা করব। এই সৃজনশীলের সাথে আমাদের মোটামুটি এই অধ্যায় সম্পর্কে একটু বেসিক ধারণা হয়ে যাবে যে এখান থেকে কি ধরনের প্রশ্ন আসে। তুমি বুঝতে পারবে যে এখান থেকে কোন টপিকগুলা বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তাহলে কথা না বাড়িয়ে আমরা শুরু করি। দেখো আমাদের স্ক্রিনে ১ম এ তুমি একটা প্রশ্ন দেখতে পাচ্ছ। সেটা হচ্ছে ২০১৭ সালে একটি প্রশ্ন এসেছে। তো প্রশ্নটা একটু পড়ি। কি বলেছে দেখো আমি স্যার যেভাবে প্রশ্নটা পড়ব তুমিও কিন্তু ওভাবেই পরীক্ষা বা নিজে যখন আ প্র্যাকটিস করবে, অনুশীলন করবে তখন তুমি ওভাবেই পড়বে। কেমন? তো এই ক্লাসটা করার উদ্দেশ্য হচ্ছে মূলত যে সৃজনশীল প্রশ্নটা তুমি কিভাবে আ ধরতে পারবা, হ্যাঁ? যে এখানে পড়ে কিভাবে এটা স্টাডি করবা প্রশ্নটা। দেন ওখান থেকে কিভাবে আনসার করবা সেটা। তো দেখো এখানে কি দেওয়া আছে যে একজন চিংড়ি খামারি তার খামারে উৎপাদিত চিংড়ির ওজন নিম্নরূপ প্রদর্শন করলো। তো যে একটা ডেটা দেওয়া আছে, তো এই ডেটাটা দেখো তুমি সারণী আকারে দেওয়া আছে। আর যদি সারণী আকারে দেওয়া থাকে তাহলে আমাকে ১ম এ কিন্তু আমাকে জানতে হবে যে তথ্যটা কি ধরনের তথ্য। সেটা কি শ্রেণীকৃত তথ্য নাকি অশ্রেণীকৃত তথ্য। ঠিক আছে? জিনিসটা আমাকে ক্লিয়ার থাকতে হবে একদম। শ্রেণীকৃত তথ্য, অশ্রেণীকৃত তথ্য। যদি সারণী আকারে থাকে তাহলে এটা হচ্ছে শ্রেণীকৃত বা বিন্যস্ত তথ্য। কি বলেছি? শ্রেণীকৃত বা বিন্যস্ত তথ্য। ঠিক আছে? মনে থাকবে? তাহলে ১ম কাজটা কি? ১ম কাজ হচ্ছে আমাকে যে প্রশ্নে যে তথ্যটা দিয়েছে সেটা কি শ্রেণীকৃত তথ্য নাকি অশ্রেণীকৃত তথ্য? তো শ্রেণীকৃত তথ্য কিভাবে চিনব? যদি আমাকে সারণী আকারে দেওয়া থাকে তাহলে এটা হচ্ছে শ্রেণীকৃত তথ্য। যেখানে অনেকগুলো শ্রেণী দেওয়া থাকবে। যেমন ধরো এখানে চিংড়ির ওজন গ্রামে দেওয়া আছে যে কি ১০ থেকে ২০ গ্রামের মধ্যে চিংড়ির সংখ্যা কত? ৭। এরকম করে ২০ থেকে ৩০ গ্রাম, ৩০ থেকে ৪০ গ্রাম এরকম করে কয়টা শ্রেণী নির্ধারণ করা হয়েছে এবং প্রত্যেকটা শ্রেণীতে কয়টি করে চিংড়ি আছে সেটা আমাদের এখানে দিয়ে দেওয়া আছে। তাহলে এটা কি ধরনের আম তথ্য বলো তো? সেটা হচ্ছে শ্রেণীকৃত বা বিন্যস্ত তথ্য। এতটুকু কিন্তু ক্লিয়ার তোমাদের, ঠিক আছে? তো আমরা ডেটা চিনলাম। কারণ পরবর্তীতে আমরা যদি ডেটা চিনতে ভুল করি, তাহলে আমাদের কিন্তু সূত্র প্রয়োগ করতে ভুল হয়ে যাবে। কারণ কি পরিসংখ্যানে তোমার শ্রেণীকৃত তথ্যের জন্য সূত্র আরেক রকম, আর অশ্রেণীকৃত তথ্যের জন্য সূত্র আরেক রকম। ঠিক আছে? সো গুরুত্বপূর্ণ কিন্তু। হ্যাঁ? আশা করি এটা আর পরবর্তীতে আমাকে আলোচনা করতে হবে না। তো আসেন ১ম এ কি বলছে? ক নাম্বার। ক নাম্বার কি বলেছে? যে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে? এটা জ্ঞানমূলক, খুবই সহজ। তো আমরা এই অধ্যায়ের একদম বেসিকটাই তো এটা কি? যে কেন্দ্রীয় প্রবণতা। এই অধ্যায়ের নামটা কি? কেন্দ্রীয় প্রবণতা। তো কেন্দ্রীয় প্রবণতা মানে কি? কেন্দ্রীয় প্রবণতা। সেটা হচ্ছে কি তুমি যদি আ আ সহজ করে বুঝি, সেটা হচ্ছে আমরা এই অধ্যায়ে আসলে কি মেজার করি? আমরা আসলে এমন কিছু ভ্যালু নেই যেটা আমাকে ওই তথ্য সারি, কোন একটা তথ্য সারি এমন কিছু ভ্যালু আমরা স্টাডি করি, যে ভ্যালুগুলা, যে মানগুলা আমার ওই তথ্য সারির বাকি মান সম্পর্কে একটা ধারণা দেয়। ঠিক না? তাহলে আমি যদি কখনো বলি যে একজন রিক্শাওয়ালা গড়ে ৳২২০ আয় করেন। হুম? ৳২২০ সে কি করে? আয় করে। তার মানে এটা দ্বারা বোঝাচ্ছে সে মাসে প্রতিদিন যত টাকা ইনকাম করে তার মাঝামাঝি একটা টাকা হচ্ছে কত? ৳২২০। তাহলে এই ৳২২০ তার মানে এই নয় যে সে সবসময় এই ৳২২০ কি করে? ইনকাম করে। সে কখনো বেশিও করে, কখনো তার থেকে কমও করে। তাহলে ২২০ টা বলা যায় যে তার যদি মাসিক আয়গুলা প্রতিদিনের ইনকাম গুলাকে যদি আমরা সাজাই, ছোট থেকে বড় আকারে সাজাই, তাহলে দেখব যে তার কোনো দিনে ইনকাম ৳১৮০ হয়েছে, ৳১৫০ ৳১৯০ হয়েছে, কখনো ৳২০০ হয়েছে। আবার একইভাবে কখনো ৳২৫০, কখনো ৳৩০০ বা কখনো ৳৩৫০ এরকমও ইনকাম সে করেছে। কিন্তু ঠিক মাঝামাঝি আমরা যে মানটা পেলাম ৳২২০ মানে এটা দ্বারা বোঝাচ্ছে যে তার ইনকামটা এই মোটামুটি ৳২২০ র আশেপাশে থাকবে। তাহলে এটা হচ্ছে একটা কেন্দ্রীয় মান। এটা হচ্ছে কি? কেন্দ্রীয় মান। তো কেন্দ্রীয় মান কি করে? তথ্য সারির বাকি মানগুলো সম্পর্কে একটা ধারণা দিয়ে দেয়। ঠিক আছে? তাহলে আমরা এভাবে বলতে পারি কেন্দ্রীয় প্রবণতা হচ্ছে কি? দেখো সিম্পল কথা। তুমি যখন ৳২২০ বলছো, তখন তুমি গেস করতে পারছো তার বাকি ইনকাম গুলো এই ২২০ এর আশেপাশে। তার মানে একটা মান থেকে তুমি বাকি মানগুলো সম্পর্কে একটা কি করতে পারতেছো? হ্যাঁ? আইডিয়াও জেনারেট করতে পারতেছো। সাবকন্সিয়াস মাইন্ডে তুমি অন্যগুলাকে ইজিলি অন্য মানগুলো এই মানটার আশেপাশে থাকার একটা টেনডেন্সি তোমার মধ্যে তৈরি হচ্ছে, তাই না? তাহলে এই যে একটা প্রবণতা, টেনডেন্সি বা প্রবণতা এই কথাটা এখানে লাগবে। তাহলে আমরা যদি এটাকে সংজ্ঞায় লিখি, দ্রুত এটার সংজ্ঞা অবশ্যই শিখবেন। আমি বলে ফেলি। তো হচ্ছে সেটা বলছে কি যে আমি যদি কোনো একটা তথ্য সারিকে তথ্য সারির মানগুলোকে ছোট থেকে বড় আকারে সাজাই। কি আকারে সাজাই? ছোট থেকে ক্রমান্বয়ে বড় আকারে সাজাই। তাহলে দেখতে পাবো যে ঠিক মাঝখানে কিছু একটা মান থাকে। ঠিক মাঝখানে
মান থাকে, যেই মানটাকে আমরা বলি কেন্দ্রীয় মান, যে মানটা কি বলি কেন্দ্রীয় মান, আর ওই কেন্দ্রীয় মানের আশেপাশে বাকি মানগুলো বা বাকি তথ্যগুলো থাকার একটা প্রবণতা লক্ষ্য করা যায়। ওই যে বললাম, আমি তোমাকে বললাম তার ইনকাম কত 220 টাকা, তুমি কিন্তু বুঝে গেছো তার বাকি দিনগুলো ইনকামটাও 220 টাকার আশেপাশে। আমি কিন্তু তোমাকে বলে দেইনি, তারপর তুমি গেস করে নিছো যে তার ইনকামটা 220 টাকার আশেপাশে হতে পারে। তাহলে এই যে কেন্দ্রীয় মানটার আশেপাশে তুমি বাকি মানগুলো থাকার যে একটা টেন্ডেন্সি, যে প্রবণতা, এটাকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা। ঠিক আছে? তো একবার স্যার আবার বলে দিই, সেটা হচ্ছে কি, যে কোনো তথ্য সারির মানগুলোকে ছোট থেকে বড় আকারে সাজালে লক্ষ্য করা যায়, হ্যাঁ, কেন্দ্রে একটি মান থাকে, এটাকে কেন্দ্রীয় মান বলে। আর এই কেন্দ্রীয় মানের আশেপাশে বাকি মানগুলো থাকার যে প্রবণতা লক্ষ্য করা যায়, তাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। ঠিক আছে? তো এখান থেকে একটা এমসিকিউ বলে ফেলি। কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ কয়টি? কেন্দ্র মানে যে সংখ্যাত্মক রাশির সাহায্যে আমরা কেন্দ্রীয় প্রবণতাটা পরিমাপ করি, সেগুলোকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ। ঠিক আছে? তো কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ আছে ৫টি। কয়টি? ৫টি। জ্যামিতিক গড়, জ্যামিতিক গড়, তরঙ্গ গড়, মধ্যক, প্রচুরক। ঠিক আছে? তাহলে এখান থেকে এমসিকিউ আসলো। তাহলে তোমার জিজ্ঞেস করলো যে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ কয়টি? ৫টি। বলে দিতে পারবা। তাহলে এটা কেন্দ্রীয় প্রবণতা বললাম, কেন্দ্রীয় প্রবণতা পরিমাপটাও বলে ফেলেছি। কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ মানে কি? যেই সংখ্যাত্মক রাশির সাহায্যে আমরা কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ করি, তাকে কি বলবো? কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ। কয়টি আছে? ৫টি আছে। কি কি? গাণিতিক গড়, জ্যামিতিক গড়, তরঙ্গ গড়, মধ্যক, প্রচুরক। ঠিক আছে? তাহলে হয়ে গেল। এরপর আসেন কি বলছে, গাণিতিক গড় প্রান্তীয় মান দ্বারা প্রভাবিত হয়, ব্যাখ্যা করো। খ নাম্বার উত্তরটা। তাহলে গাণিতিক গড় প্রান্তীয় মান, তাহলে এখানে একটু বোঝানোর ব্যাপার আছে। অবশ্যই আপনারা আপনাদের বই থেকে দেখে নেবেন উত্তরটা কিভাবে লিখবেন, আমি বেসিকটা বোঝানোর চেষ্টা করি। তাহলে এখানে প্রবলেমটা হচ্ছে প্রান্তীয় মান। দেখো প্রান্তীয় মান জিনিসটা কি। ধরো তোমাদের 4 জন ফ্রেন্ডের কাছে কলমের সংখ্যা, আমি জিজ্ঞেস করলাম তোমাদের কার কাছে কয়টা কলম আছে। একজন বলবো তার কাছে কলম আছে 2টি, একজন বললো 6টি, একজন বললো 3টি, একজন বললো তার কাছে তোমার প্রায় 12টি আছে। বা আমি যদি এভাবে বলি, হ্যাঁ, যে কত হচ্ছে এখানে 6, 9, 15টি আছে ধরলাম, হ্যাঁ। তাহলে দেখো তো, এই যে 4টা মানের মধ্যে এই 3টা মান কাছাকাছি, এটা একটু অস্বাভাবিক না? অস্বাভাবিক, তাই তো? তাহলে বোঝা যাচ্ছে বেশিরভাগের কলম সংখ্যা 2, 3, 4, 2, 3, 4 এর মধ্যে আছে। বাট এই একটা মানের জন্য এই একটা মান স্বাভাবিকের চেয়ে একটু বেশি বড় হয়ে গিয়েছে। তাহলে এটার জন্য কি হচ্ছে সমস্যা? আমি যদি এখানে গড় বের করতে চাই, তাহলে আমি যদি এখানে গড়ে কার কাছে কয়টি কলম আছে বের করতে চাই, তাহলে কি হবে? 2, 4, 3, 15। তাহলে যোগ করি তো, 4 দিয়ে ভাগ করবো কারণ 4 জন আছে। তাহলে কত হলো? 6, 9, 24। তাহলে 6, 4, 6, 24, তাহলে 6টা। তাহলে গড়ে 6টা করে আছে। এখন কথাটা কি সত্য? এ দেখো 2, 4, 6, তাহলে এই যে 6 মানটা, এই যে কেন্দ্রীয় মানটা মাঝামাঝি নাই, কিন্তু মাঝামাঝি নেই, সে এক পাশে চলে গেছে, এক পাশে চলে গেছে। কিন্তু আমাদের কথা ছিল কি, আমরা কেন্দ্রীয় মান নিয়ে আলোচনা করবো, মানে যেটা বাকি মানগুলোর একদম মাঝামাঝি অবস্থানে থাকবে, ওইরকম একটা মান নিয়ে আমরা কথা বলবো। কিন্তু এই 15 হওয়ার কারণে আমার গড়টা সরে গিয়েছে। এই 15 হচ্ছে আমার বাকি মানগুলোর সাপেক্ষে অস্বাভাবিক মান, এটাকে আমরা বলি প্রান্তীয় মান। হ্যাঁ, তাহলে পুরোটা অস্বাভাবিক মান, সেটা অনেক বড় হতে পারে, অনেক ছোটও হতে পারে। সেটার কারণে দেখবা গড়টা সরে যায়, গড়টা একটা রং ইন্টারপ্রিট করে, হ্যাঁ। তো যার জন্য আমরা এই ঘটনাটাকে আমরা বলি যে প্রান্তীয় মান দ্বারা প্রভাবিত। তাহলে গাণিতিক গড়ে প্রান্তীয় মান দ্বারা প্রভাবিত বলতে বুঝছো? ধরো প্রান্তীয় মানটা বুঝছো, যেটা অস্বাভাবিক। ধরো আমি একটা এক্সাম্পল দিই তোমাকে। ধরো 5 জন বন্ধুর পকেট খরচ, হ্যাঁ, কারো কাছে পকেট খরচ কত আছে এটা আমরা জানতে চাচ্ছি। তো একজনের কাছে আছে, ধরো তার পকেট খরচ 500 টাকা করে দেওয়া হয়, খুব ভালো ওয়েলদি ফ্যামিলি। আর একজনের 2000 টাকা পকেট খরচ, আরেকজন হচ্ছে ধরো তোমার 1500 টাকা। এখন আরেকজনের পকেট খরচ মাত্র 30 টাকা। তো দেখো তো, এই ঈদের তুলনায় এদের খুবই কি অস্বাভাবিক রকম ছোট না, তাই না? তাহলে এখন আমি যদি এদের গড় বের করি, গড়টা হওয়া উচিত ছিল মাঝামাঝি কিছু একটা, কিন্তু এই 30 হওয়ার কারণে গড়টা কমে যাবে, অনেক কমে যাবে। তাহলে এইটা হচ্ছে আমার এখানে প্রান্তীয় মান। ঠিক আছে? তো এই প্রান্তীয় মানের কারণে গড় কি হচ্ছে? প্রভাবিত হচ্ছে, হয়ে সে ভুল একটা রেজাল্ট দিচ্ছে, সে মাঝামাঝি কোনো মান দিচ্ছে না, সে আমার একটা রেজাল্ট দিচ্ছে যেটা এক পাশে সরে যাচ্ছে, এক পাশে সরে যাচ্ছে, মানে নিবেশনের মাঝামাঝি কোনো মান পাচ্ছি না। তো এগুলো আমরা বলি চরম মান বা প্রান্তীয় মান, বা আমরা আউটলায়ারও বলে থাকি। তো সহজ সুবিধা বা গণনা সুবিধার জন্য আমরা অনেক সময় আউটলায়ার গুলো উচ্চ লেভেলে গিয়ে বাদ দিয়ে হিসেব করি, হ্যাঁ, বাদ দিয়ে হিসেব করি। তাহলে তোমার এই লেভেল পর্যন্ত তুমি কি বুঝলা গাণিতিক গড় কেন? তাহলে এখানে বিষয়টা হচ্ছে প্রান্তীয় মান, জিনিসটা তুমি বুঝে গেছো, তাই তো?
তাহলে মনে রাখবে এরকম প্রান্তীয় মান যদি নির্বাচনের মধ্যে অস্বাভাবিক কোনো মান থাকে তাহলে সেটা আমার গাণিতিক গড়কে কি করে, প্রভাবিত করে। কারণ কি আমার মান আশা কথা ছিল মাঝামাঝি কিছু একটা, কিন্তু এই অস্বাভাবিক মানগুলোর জন্য আমার গড়টা কি আসে না, মাঝামাঝি আসে না। এটাকে বলা হয় প্রান্তীয় মান দ্বারা প্রভাবিত গড়। আশা করি এই বেসিকটা মাথায় রেখে তুমি এই প্রশ্নটা একটু সলভ করবা, একটু পড়ে দেখবা, নিজের মতো গুছিয়ে লিখবো। অনুধাবনমূলক প্রশ্ন হচ্ছে নিজের মতো গুছিয়ে লেখা, ঠিক আছে? একদম হুবহু হতে হবে না। কনসেপ্টটা বুঝে গেছো, এটা তুমি যদি উদাহরণ দিয়ে বুঝতে চাও উদাহরণ দিয়ে বুঝতে পারবা। যদি বলো যে না মুখস্থ লিখে দিব তাও কোনো সমস্যা নেই, কিন্তু বুঝতে পারলে নিজের ভাষায় উদাহরণ দিয়ে লিখো, বেস্ট। এবার আসো, গ নাম্বার কি বললো, উদ্দীপকের আলোকে মধ্যমান নির্ণয় করো। দেখো ক্যালকুলেশনগুলো একটু বড়, স্যার জাস্ট থিমগুলো দেখাই দিব, কিভাবে কিভাবে করবে স্টেপগুলো দেখাই দিব। তো যেহেতু এটা কি ধরনের তথ্য, এটা হচ্ছে তোমার শ্রেণীকৃত তথ্য। কি তথ্য? শ্রেণীকৃত তথ্য। তাহলে শ্রেণীকৃত তথ্যের জন্য মধ্যমান নির্ণয় সূত্রটা নিশ্চয়ই জানা আছে। তো কিভাবে করবেন একটু দেখে নেন দ্রুত। শ্রেণীকৃত তথ্য, তো গণনা সারণী দিয়ে আমরা লিখব, গণনা সারণী। তো মধ্যমা নির্ণয় করতে কি কি লাগে? প্রথমে হচ্ছে আমাদের এখানে কি দেওয়া আছে, ধরো আমরা শ্রেণী লিখতে পারি বা চিংড়ির ওজন, চিংড়ির ওজন, চিংড়ির সংখ্যা, দেখে আমরা গণসংখ্যা হিসেবে ধরবো। তারপর হচ্ছে কি ক্রমযোজিত গণসংখ্যা, ক্যাপিটাল এফ সি। তো বসিয়ে দিই, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে কত পর্যন্ত আছে 60। আচ্ছা ছোট দিয়েছে, গণসংখ্যাগুলো লিখে ফেলি, 7 10 18, 7 10 18, 6 5। তো ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে বের করে, ক্রমান্বয়ে যোগ করে যাব। তাহলে 7, সাথে সাথে 10 যোগ করলে 17, 17 আর তোমার 18 যোগ করলে হয় কত, 20, 35, 35 আর তোমার 6 যোগ করলে হয় 41, 41 আর 5 যোগ করলে 46। ঠিক আছে, তাহলে আমরা ক্রমযোজিত গণসংখ্যাটাও বুঝছি। এরপরে স্টেপটা কি, এরপরে স্টেপটা লিখো, আমরা কিন্তু সূত্রটা মাথায় থাকতে হবে। হ্যাঁ, এরপরে স্টেপ হচ্ছে, সেখানে আমরা এনটা পেয়ে গেছি, এন কত 46, এটা সবসময় একই হবে। তো এটা হচ্ছে শ্রেণীকৃত তথ্য। শ্রেণীকৃত তথ্যের জন্য মধ্যমান নির্ণয় সূত্রটা, ওই যে আমি প্রথমে বলছি, তুমি যদি তথ্য ধরতে ভুল করো তাহলে সূত্র প্রয়োগ করে ভুল হবে। কারণ কি, অশ্রেণীকৃত তথ্যের জন্য এক ধরনের সূত্র আছে, শ্রেণীকৃত তথ্যের জন্য এক ধরনের সূত্র। তো দুইটা দুই রকম। তো তোমার সূত্র যেহেতু এটা শ্রেণীকৃত তথ্য, তাহলে শ্রেণীকৃত তথ্যের সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করবো। ঠিক আছে, মনে আছে কিনা একটু আমি তোমাকে লিখে দেখাই। মধ্যমার সূত্রটা হচ্ছে এল প্লাস n/2 মাইনাস এফ সি ইন্টু এইচ, h/fm, সরি। ঠিক আছে, এটা ছিল, এটা আমাদের সূত্রটা ছিল। যাক আমি আবার নিচে লিখে দিচ্ছি। তো দেখো এটার জন্য প্রথম কাজ হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী বের করতে হবে। কি করতে হবে? মধ্যক শ্রেণী। ঠিক আছে, তো মধ্যক শ্রেণীটি কিভাবে বের করবো, এখানে আমরা n কে 2 দিয়ে ভাগ করব, তম পদ বা কত 46/2 সমান কত 23তম পদ কোন শ্রেণীতে আছে, দেখো তো কোন শ্রেণীতে আছে। এখানে 7টা, প্রথম 7টা পদ আছে এখানটাতে, 8 থেকে 17তম পদগুলো আছে এই শ্রেণীতে, 18 থেকে 35তম পদগুলো আছে এখানটাতে। তো আমার লাগবে কোনটা, আমার লাগবে 23তম পদ, তো সেটা এখানটাতে আছে। তাহলে এটা হচ্ছে আমার মধ্যক শ্রেণী। তাহলে এটা কি লিখছি, 30 থেকে 40 শ্রেণীতে অবস্থিত। 30তম পদটা কোথায় অবস্থিত, 30 থেকে 40 শ্রেণীতে অবস্থিত। তাহলে আমার সুতরাং 30 থেকে 40 এটা হচ্ছে আমার মধ্যক শ্রেণী, মনে থাকবে, এটা হচ্ছে আমার মধ্যক শ্রেণী। এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে। পরের স্টেপ, প্রথমে ঘর করছি, তারপরে মধ্যক শ্রেণী ফাইন্ড আউট করছি। এরপরে আমরা কি করব, এবার সূত্রে যা যা লাগবে সেটা আমরা এখানে করব। তো এই পাশটা দেখা যাচ্ছে, তো আসো আমি এবার এই পাশে চলে আসি। তাহলে মধ্যমা সমান এল প্লাস
n/2 মাইনাস ক্যাপিটাল FC ইনটু h ডিভাইড বাই fm। তাহলে এখানে কোনটা কি আমরা পাশে বা লিখে দিব যে এইখানে এলটা কি স্যার দেখো স্যার বলতেছি তোমরা ওটা ধরে নাও। তো এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা, তাহলে মধ্যক শ্রেণী কোনটা 30 থেকে 40, তো ওটা নিম্নসীমা কত 30, তাহলে এল এর মান হচ্ছে 30। এন হচ্ছে টোটাল ফ্রিকোয়েন্সি 46, এফসি এফএম এটা অনেকেই ভুল করো, এইচ এই তিনটা জিনিস শুনে নাও। এফসি হচ্ছে মানে মধ্যক শ্রেণীর, এই যে মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণীর গণসংখ্যা, মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, কি সংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে এফসি মান হচ্ছে কত 17, কত 17। এফএম হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস মানে মধ্যক শ্রেণী গণসংখ্যা, তাহলে মধ্যক শ্রেণী গণসংখ্যা কত 18, তাহলে এটা হবে 18। আর এইচ কত, এইচ হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, সেটা হচ্ছে 10, দেখেই বোঝা যাচ্ছে। এটা আমরা এখানে বসে দিব। কি কি বললাম আমি একবার বলে দিই। মধ্যক শ্রেণীর নিম্নসীমা, মধ্যক শ্রেণীর নিম্নসীমা, মোট গণসংখ্যা, তারপর হচ্ছে তোমার মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, তারপর এটা হচ্ছে কি মধ্যক শ্রেণী গণসংখ্যা, এটা হচ্ছে শ্রেণী ব্যবধান। বসিয়ে দিই 30 46 minus divided by 2 17 10 divided by 18, এখান থেকে আমরা মানটা বের করি। তাহলে 46 হলো 23 minus 17 into 10 into 18, ক্যালকুলেটর তো করে ফেলতে পারো। তাহলে এখানে 6 গুণ 10, আমরা একটু ক্যালকুলেশন করতেছি আর কি, 3, তাহলে 10 কে 3 দিয়ে ভাগ করলে 3.33, রেজাল্ট হচ্ছে 33.33। আশা করি বুঝতে পারছো। তাহলে এটা হচ্ছে আমাদের মধ্যক, এটা হচ্ছে আমাদের মধ্যক। ওকে ডান 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 ডান। আমরা এখন চলে যাবো এর পরটাতে। তো এরপরে কি বলছে গ নাম্বার বলছে এএম ও এইচএম উদ্দীপক হতে এএম ও এইচএম এর মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। এএম ও এইচএম এর মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করতে বলছে। ওকে আসেন আমরা এটা মুছে দিই, আমরা পরের টপিকে যাই। গণনার সময় এটা লাগবে। এইখানটাতে এটা আর লাগবে না, তো গ নাম্বারে আমরা আবার রাখবো। আসো ঘ নাম্বারে গণনার সময়টা তুমি আবার অঙ্কন করো। ঘ নাম্বার আমাদের কি কি লাগবে, এএম আর এইচএম নাকি জিএম? এএম এবং এইচএম, তাহলে আমরা এখানে যেহেতু এটা শ্রেণীকৃত তথ্য, তাহলে এএম আর জিএম এর সংখ্যাটা সূত্রটা লিখে ফেলি, তাহলে বুঝতে পারবো আমার ঘরে কি কি দিতে হবে, ঘরেই বা সারণীতে কি কি আমার কোন 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 মানগুলো লাগবে। তাহলে এএম শ্রেণীকৃত তথ্যের জন্য তুমি এটা অ্যাপ্লাই করবা, সামেশন এফ আই এক্স আই ডিভাইড বাই ক্যাপিটাল এম। আর এইচএম, তাই তো এইচএমটা হবে কি এন ডিভাইড বাই সামেশন এফ আই ডিভাইড বাই এক্স আই। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই দুটো সূত্রের জন্য যা যা লাগবে যেটা আমরা সামনে রাখবো। তবে এক্স এর একটা ব্যাপার আছে, তাহলে তাই না, এই এক্সটা আমরা একটু কি এক্স হচ্ছে কি এক্সটা লাগবে, তাই তো এক্স হচ্ছে কি এক্স হচ্ছে শ্রেণী মধ্যবিন্দু, এক্স হচ্ছে কি শ্রেণী মধ্যবিন্দু। তাহলে আমরা এখানে করে ফেলি শ্রেণী মধ্যবিন্দু এক্স আই, তারপর কি লাগবে এফ আই এক্স আই লাগবে, এফ আই এক্স আই, তারপর লাগবে কত এফ আই ডিভাইডেড বাই এক্স আই। ঠিক আছে, শ্রেণীর মধ্যবিন্দু কিভাবে বের করবা, এই যে শ্রেণী আছে না, এটা নিম্নসীমা আর উচ্চসীমা যোগ করে 2 দিয়ে ভাগ করো, তা 10 আর 20 যোগ করলে কত হয় 30, 30 কে 2 দিয়ে ভাগ করলে হয় 15, এখানে হয় 50, এটা হয়ে যাবে 25, এটা হয়ে যাবে 35, এটা হবে 45, এটা হবে 55 বা 55। তাহলে এফ আই এক্স আই বুঝতে পারছো, এফ আই এক্স আই কি লাগবে, তাহলে গুণ করতে হবে, এফ আই এবং এক্স আই গুণ করতে হবে। আমি একটা একটা করে দিব, হ্যাঁ টেকনিক শেষ। তাহলে 5 7 আর 15 গুণ করবো, 7 2 70, 5 7 35 105। এরপর এখানে কি করতে হবে, এখানে কি করতে হবে এফ আই কে এক্স আই দিয়ে ভাগ করবা,
fi কে x দিয়ে ভাগ, তো 7 কে 15 দিয়ে ভাগ, 7 কে তুমি কি দিয়ে ভাগ করবে? 15 দিয়ে ভাগ করবে, তাহলে আসলে 7 ভাগ 15 0.467, হ্যাঁ এভাবে আছে। তো এভাবে করে আমরা সবগুলো করবো, যেখানে গুণ করবো, এটা গুণ করবো, 18 গুণ 35 630 আসলো, 6 গুণ 46 276, 5 গুণ 55 275, ঠিক আছে। এভাবে করে আমি কি করবো, এগুলো এখন যোগ করবো, সামেশন fi x, আমার এখানে সামেশন লাগবে, দেখছো যোগফল, তার মানে এগুলোর যোগফলটা লাগবে। তো কত হয়, তাড়াহুড়ো করে করছি, যদি নিয়মটা দিকে একটু ফোকাস করো, যদি ক্যালকুলেশন ভুল হয় এটা একটু মাফ করে দিও, কেমন? আমি দ্রুত নিয়মটা দেখানোর চেষ্টা করছি। তো একইভাবে আমরা যখন এগুলো করবো, করে এখান থেকে সামেশন fi ডিভাইড বাই xi পাবো, কেমন? এই দুটো মান পেয়ে গেলাম, n ও জানা আছে। তারপর আমরা কি করব, সুতরাং সূত্র দিয়ে দেব যে am সমান হবে সামেশন fi xi ডিভাইড বাই n। তো 1576 ডিভাইড বাই 46, সরি 1536, 46, রেজাল্ট আসছে তোমার 30.39। একইভাবে আমরা hm বের করে ফেলবো। সূত্রগুলা কিন্তু মনে রাখতে হবে, ভুল করলে এখানে সহজ সহজ ম্যাথ, সূত্র ভুল করলে পুরোটাই ভুলে যাবে। 46 ডিভাইড বাই, এখানে তুমি যেটা পাবা সেটা এখানে বসিয়ে দিবা, তাহলে মান পেয়ে যাবা। তাও দেখবা এই দুটার মধ্যে যে কে বড় কে ছোট, দেখবা সবসময় এই এমটা বড় হবে, am ইজ গ্রেটার দেন hm, এটা হচ্ছে নির্ণয় সম্পর্ক, এটা হচ্ছে কি নির্ণয় সম্পর্ক। তো তোমাকে আগে করতে হবে, করলে তুমি নিজে বুঝতে পারবা কোনটা মান বড় না ছোট। তো মনে রাখো একটা কথা, সর্বদা এই এমটা বড় হবে hm থেকে, ঠিক আছে। যদি কখনো তোমার ভুলে hm টা বড় হয়, তাহলে বুঝতে হবে তোমার ম্যাথ ভুল আছে। তো দেখো এটা একটা সম্পর্ক লিখে নাও, তাহলে am gm hm এর মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে কি সবসময় am বড়, তারপরে gm টা একটু ছোট হয়, তারপরে hm। তো সবচেয়ে এই তিনটা গড়ের মধ্যে সবচেয়ে ছোট কে হয়? তিনটাই যদি তোমাকে বের করতে বলে, এখানে তো দুইটা বললো, জিএমও বের করতে বলতে পারে, তো জিএম বললে তখন তোমাকে দেখবা তাদের মধ্যে সম্পর্কটা এমন হবে, সামনে আসবে। হ্যাঁ, তাহলে আমি একটু দেখাই ফেলি, তাহলে সামনে আসলে আমরা স্কিপ করতে পারবো। তাহলে দেখো তো, যদি এইচএম বের করতে বলতো, সরি জিএম বের করতে বলতো, কিভাবে বের করতাম? তাহলে জিএম এর সূত্রটা একটু দেখতে হবে না? তাহলে জিএম এর সূত্রটা কি ছিল? শ্রেণীকৃত তথ্যের জন্য অ্যান্টি লগ 1/n সামেশন fi log xi, এটা ছিল আমাদের সূত্র, ঠিক আছে। অ্যান্টি লগ 1/n সামেশন fi log xi, যদি এটাতে আমাকে সামনে আসবে দেখবা আমাকে জিএমএ বের করতে বলে, তো কিভাবে করবা? এতটুকু সাথে একটা কাজ করতে হবে। তখন তুমি দেখতে পাচ্ছি এখানে কি করতে হচ্ছে, এখানে fi log xi লাগবে, মানে কি আমার xi মান জানা আছে, xi মান জানা আছে, তাহলে আমি এখানে একটা কলামে করে ফেলবো। চলো আমি একটু দেখাই দিই তোমাকে, log xi log xi, আমি প্রশ্ন ছোট করে দিই, ওকে। তাহলে লগ এক্স এ কেমন, হ্যাঁ লগ এক্স এ কাজটা কিভাবে করবো একটু দেখো, সবাই শুনে নাও, অনেকে এটা কিন্তু সমস্যা হয়, অনেকে বুঝতে সমস্যা হয়, সো এটা একটু বুঝে নাও। সেটা হচ্ছে কি, প্রথমে তুমি ক্যালকুলেটারে লগ দিয়ে 15 লিখবা, ক্যালকুলেটারে কি দিবা? লগ, LOG, লগ একটা বাটন আছে, লগ বাটন আছে, এই যে লগ বাটনটা প্রেস করবা, লগ বাটনটা প্রেস করবা, তারপর কত এক্স এর মান কত? 15, 15 সাথে কাকে দিব? 7 গুণ করবো। তারপরে আমরা কি করব, প্রথমে লগ 15x করে ফেললাম, হ্যাঁ, করার পরে গুণ, আচ্ছা এটা মানটা বের করে ফেলি, মান বের করে ফেলছি দেখো, ঠিক আছে, মান বের করছি, মানটা বের করলাম, করে এটার সাথে কত গুণ করতে হবে? fi গুণ করতে হবে। তো এখানটাতে fi কত? 7, তো গুণ 7, দেখো স্যার কি করলাম, গুণ 7, আনসারের সাথে 7 গুণ করছি, ইকুয়াল দিচ্ছি 8.23, দেখো 8.23 লেখা যায়, কেমন? তাহলে এটা হচ্ছে কত? 8.23,
একইভাবে আমরা এটা করব, এটা দিয়ে গুণ করব, log xi করে করে এটা গুণ করব। দেখাই দিই, অনেকে এটা প্রবলেম হয়। তো log 25 গুণ 10, আমরা নিজে ট্রাই করবো অবশ্যই। 13.98 দিতে পারি। log 35 into 18, 27.8 দিলাম, যাও 79 তো 8 দিয়ে দিলাম। তারপরে log 45 গুণ 6, 9.92। তারপরে দিলাম log 55 গুণ 5, 8.70 দিলাম। হ্যাঁ, 7। এবার কি করতে হবে? যোগ করতে হবে। কি করতে হবে? যে fi log xi summation fi log xi, তাহলে আমি এটা এই কলামটা যোগ করব। তাহলে 8.23 13.98 প্লাস 27.8 তারপর 9.92 8.70, তাহলে আসতেছে এখানে 68.63। কেমন? এখন তুমি সবার একটা ঝামেলা যে স্যার অ্যান্টিলগটা কিভাবে করবো? অ্যান্টিলগ তো দেখো, এটা একটু দেখে নাও কিভাবে করবা। তাহলে জিএমটা হবে জিএম অ্যান্টিলগ 1/n, সূত্রটা লিখলাম সামেশন fi log xi, তাহলে অ্যান্টিলগ এখানে 1/46 ইন্টু এটা মান হচ্ছে কত? 68.63। তাহলে আমরা আগে 60.63 কে 46 দিয়ে ভাগ করি, বা 46, আমার রেজাল্ট আসছে কত? 1.49। তাহলে অ্যান্টিলগ 1.491/2 দিতে পারি। এবার অ্যান্টিলগের কাজ, হ্যাঁ, আকাঙ্ক্ষিত জায়গাটা। তো অ্যান্টিলগটা হচ্ছে কি? কিছুই না, শিফট বাটন দিয়ে লক প্রেস করবা। শিফট বাটন দিয়ে কি প্রেস করবা? লক প্রেস করবা। একটু দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। তো তুমি এখানে দেখো, এখানে শিফট আছে, এই যে উপরটাতে এখানে একটা শিফট আছে। শিফট বাটনটা দিয়ে এই যে লগ আছে না, আমি একটু দেখি, এই লক বাটনটা প্রেস করবো, করলে দেখো ছোট্ট একটা 10 আসতেছে, দেখছো? এই 10। সো এই 10 এখানে তুমি যেখানে কার্সরটা গেছে ওখানে তুমি কি করবা? এখানে যে মানটা আসলো 1.492 দিয়ে দিবা। 1.492 ইকুয়াল দিয়ে দিলেই রেজাল্ট চলে আসছে। এই অটো ফোকাস নিচ্ছে না কেন? নাও নাও নাও, এই যে দেখছো চলে আসছে। তাহলে কত? 31.04, 31.045 ধরতে পারি। হ্যাঁ, তো দেখো এটার মানটা কি আসছে? 33.39 থেকে কম আসছে না? কম আসবে। ঠিক আছে, তাহলে এইটার সাথে তাহলে আমি তোমাকে কি দেখা দিলাম? জিএমটাও দেখা দিলাম। ঠিক আছে, আশা করি পারবা। আর এদের তিনটার মধ্যে সম্পর্ক কি বলছি? সবসময় এএমটা বড়, তারপরে জিএম, তারপরে এইচএম। তোমাকে এখান থেকে দুটো দিতে পারে, তিনোটা দিয়েও সম্পর্ক দেখাতে বলতে পারে। ঠিক আছে, গেল। তাহলে আমরা পরেরটাতে চলে যাব। আমরা বোর্ড ক্লিয়ার করতে করতে তুমি পরের প্রশ্নটা দেখো। ওকে, তাহলে বোর্ডে পরবর্তী কোশ্চেনটা দেখি। কি বলছে? রাসেল একটি কলেজের দ্বাদশ শ্রেণীর বাণিজ্য শাখার একজন ছাত্র। বাণিজ্য শাখার একজন ছাত্র, সে বাণিজ্য ও বিজ্ঞান শাখার ছাত্রদের ওজনের তথ্য সংগ্রহ করে এবং বিশ্লেষণ করে দেখলো বাণিজ্য শাখার 20 জন ছাত্রের গড় 55 কেজি, কিন্তু বাণিজ্য শাখায় একজন ছাত্রের গড় 52 কেজির স্থলে ভুলে 25 কেজি লেখা হয়েছে। তো বিজ্ঞান শাখার 24 জন ছাত্রের গড়
58 কেজি, এক্ষেত্রে কোনো ভুল হয় না। তার মানে এখানে বোঝা যাচ্ছে দুইটা গ্রুপ, বাণিজ্য আর একটা হচ্ছে বিজ্ঞান। হ্যাঁ, তো এখানে বাণিজ্য শাখার আবার কি আছে, একজনের ওজন ভুল আছে, আর বিজ্ঞান শাখায় কারো ভুল নেই, সেখানে 24 জন সাথে গড় 58 কেজি। ঠিক আছে, তো কতে কি বলছে, গাণিতিক গড় কাকে বলে? গাণিতিক গড় কাকে বলে? যে আমরা কোন তথ্য সেই সবগুলো মানের সমষ্টিকে মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে আমরা গাণিতিক গড় বলি। কি বলছি? তথ্য সারির প্রতিটি মানের সমষ্টিকে মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে গাণিতিক গড় বলে। ঠিক আছে, খ নাম্বার কি বলছে, প্রান্ত খোলা নিবেশনের ক্ষেত্রে গাণিতিক গড় নির্ণয় করা যায় না, বুঝিয়ে বলো। প্রান্ত খোলা শ্রেণীব্যক্তির কথাটা আগে বুঝো। দেখো, প্রান্ত খোলা শ্রেণীব্যক্তি মানে হচ্ছে আমি যদি একটা শ্রেণী চিন্তা করি এভাবে, ধরো এরকম, ধরো আমরা একটা আয় নিয়ে হিসেব করছি, মানুষের ইনকাম, হ্যাঁ, বা ইনকাম না ধরি, ধরো কিছু একটা ধরলাম, ছোট একটা সংখ্যা ধরি। আচ্ছা, আয় লিখি, যাও মাথায় যেহেতু আসছে এটাই লিখি, আয় হাজারে। হ্যাঁ, তো ধরো মানুষের ইনকাম 10,000-এর কম, 10,000-এর কম, 10-এর কম বা 10,000-এর কম, একটু বড় করে লেখাটা দরকার। আমরা প্রান্ত খোলা শ্রেণীর জিনিসটা বোঝার চেষ্টা করবো। হ্যাঁ, ধরো আমরা শ্রেণীটা এবার নিচ্ছি, আয় 10-এর কম মানে 10,000-এর কম, আমরা এখানে ব্র্যাকেট এটা হাজার হিসাব করতেছে, 10-এর কম। আচ্ছা, তবে একটা শ্রেণী করলাম কিরকম, যে 10 থেকে 20,000, 20 থেকে 30,000, 30 থেকে 40,000, 40 থেকে 50,000, আর একটা শ্রেণী করলাম 50,000-এর বেশি, 50-এর বেশি। ঠিক আছে, তো দেখো এখানটাতে এই যে এই যেগুলো আছে এগুলো সবগুলো শ্রেণীতে নিম্নসীমা এবং উচ্চসীমা জানা আছে, নিম্নসীমা উচ্চসীমা জানা আছে, নিম্নসীমা উচ্চসীমা জানা আছে। বাট আমরা প্রথম শ্রেণীটা যদি একটু লক্ষ্য করি, প্রথম শ্রেণীটা থেকে একটু যদি লক্ষ্য করি, তো দেখবো প্রথম শ্রেণীটাতে 10,000-এর কম মানে 10-এর কম মানে 10,000 হিসেব করতেছি, 10-এর কম তার মানে সর্বোচ্চ কত, 10, বাকি মানগুলো 10 থেকে কি হবে, কম হবে। তাহলে এখানটাতে সর্বোচ্চ সীমা বা উচ্চ সীমাটা জানা আছে, বাট নিম্ন সীমাটা জানা নাই। আবার এখানটাতে দেখো, এখানটাতে দেখতে পাচ্ছি কি, যে 50-এর বেশি, তাহলে এখানে লোয়েস্ট হচ্ছে 50, তার থেকে আরো বেশি হবে, তার থেকে কি হবে, বেশি হবে। তাহলে এখানে নিম্ন সীমা জানা আছে কিন্তু উচ্চ সীমাটা জানা নেই। আর এখানে 10-এর কম, তাহলে উচ্চ সীমা জানা আছে কিন্তু নিম্ন সীমাটা জানা নেই, তাই না? তাহলে এই ধরনের দেখো এটা খুলে রাখছে, যে 50,000-এর বেশি আবার যত আসুক, কারো ইনকাম যদি 80,000 হয়, 1 লাখ হয়, 2 লাখ হয়, সব এখানে হিসাব করবো। ঠিক আছে, তো এই ধরনের সারিগুলোকে আমরা বলি প্রান্ত খোলা সারি বলি। ঠিক আছে, প্রান্ত খোলা বা খোলা শ্রেণী ব্যক্তি বলে থাকি। তাহলে সোজা কথা হচ্ছে এটা সবসময় বেশিরভাগ হয় প্রথমটাতে হবে, নাহলে শেষেরটাতে হবে। এমন হতে পারে শুধু এইটা এটা প্রান্ত খোলা, এটা আবার ক্লোজ হতে পারে, 50 থেকে 60 দিয়ে দিল, বা এইটা ক্লোজ মানে এটা নিম্নসীমা উচ্চসীমা জানা আছে, বাট এইটা ক্লোজ না, এটা ওপেন করা আছে, এরকম হতে পারে। তো সোজা কথা হচ্ছে একটা শ্রেণী ব্যক্তিতে যদি তোমার নিম্নসীমা এবং উচ্চসীমা দুটো জানা না থাকে, দুটার কোনো একটা জানা না থাকে, তাহলে সেটাই কি প্রান্ত খোলা বা খোলা শ্রেণী ব্যক্তি। ঠিক আছে, এখন আমরা যখন গড় বের করবো, গড় বের করতে যাই, সেটা গাণিতিক গড় হোক, জ্যামিতিক গড় হোক, তরঙ্গ গড় হোক, সব গড়ের বেলায় আমরা এক্স এর একটা মান লাগে, এক্স আই বের করতে হয়। এক্স আইটা কি, এক্স আই হচ্ছে শ্রেণী মধ্যবিন্দু, এক্স আই হচ্ছে কি শ্রেণী মধ্যবিন্দু। এখন দেখো যদি প্রান্ত খোলা শ্রেণী ব্যক্তি হয় তখন এক্স আইটা আমরা কিভাবে বের করতে দেখি। তো এখানে দিলাম এক্স, তাহলে শ্রেণীব্যাপ্তি কিভাবে বের করবা, উচ্চসীমা নিম্নসীমা যোগ করে 2 দিয়ে ভাগ, তো 10 আর 20 যোগ করলে 15, 30, 30 কে 2 দিয়ে ভাগ করলে 15 হয়। এটার শ্রেণীব্যাপ্তি কত, 25, এটা শ্রেণীব্যাপ্তি হচ্ছে 35, এটা হচ্ছে 45। এখন মজার বিষয়, স্যার আপনি এটা খালি রাখছেন কেন? ভাই আমি কি বললাম, যে শ্রেণীর মধ্যবিন্দু বের করতে হলে তোমার কি লাগবে, উচ্চসীমা লাগবে আর নিম্ন সীমা লাগবে, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। আমি এদের বেলা তো আমার উচ্চসীমা, এই উচ্চসীমা নিম্নসীমা দুটোই জানা আছে, কিন্তু প্রথমটা শেষেরটা এতে বেলা কি আমার জানা আছে, এটা বেলা নিম্নসীমা জানা নেই, এটা বেলা উচ্চসীমা জানা নেই। তো দ্যাটস ওয়াই আমি শ্রেণী মধ্যবিন্দু বের করতে পারতেছি না, তাই না? শ্রেণী মধ্যবিন্দু বের করতে পারতেছি না, এই যেখানটাতে আমি বের করতে পারতেছি না। তাই এই জন্য যেহেতু আমি এক্স আই বের করতে পারি নাই, তাহলে আমি এক্স আই রিলেটেড যত কিছু আছে, আমি এক্স আই নিয়ে যা যা আছে আমি সেগুলো বের করতে পারবো না। তাহলে আমরা যদি সূত্র দেখি, কিছু সূত্র লিখেছি, যে আমরা যদি এক্স বার এ এম বের করতে বলে, সামেশন এফ আই এক্স আই লাগবে, হ্যাঁ, ডিভাইড বাই, তো এক্স আই তো আমি বের করতে পারতেছি না, পারছি? শ্রেণী খোলা শ্রেণী বের বলে পারছি না, তাহলে আমার এটা বের করা যাবে না, তার মানে গড় বের করা যাবে। তাহলে একইভাবে আমি যদি জিএম বলি, জিএম এর ক্ষেত্রে আমার এক্স আই আছে,
এই যে অ্যান্টি লগ সামেশন 1/n সামেশন 1/n তো সরি ইনটু 1/n সামেশন fi log xi, তাই তো? তো এইখানটা তো কি আছে, xi আছে না? তাহলে আমি xi তো জানি না, এই শ্রেণীর জন্য তো আমি xi জানি না, তাহলে এই জন্য আমি এটাও বের করতে পারবো না। আচ্ছা এবার দেখি তো hm বের করতে পারি কিনা। hm এ তোমার xi আছে কিনা, n সামেশন fi ডিভাইড বাই xi, তাহলে এখানেও xi আছে, দেখছো? তাহলে আমার ওই শ্রেণীতে এই শ্রেণীগুলোতে আমি x এর মান না জানার কারণে আমি ওখানটাতে f ডিভাইড বাই x ও পাবো না, সো দ্যাটস আমি hm বের করতে পারবো না। ঠিক আছে, তাহলে সহজ কথা, এটা বুঝে গেছেন, এই যে বেসিকটা বুঝে গেছেন, এবার গুছায় লিখেন। তাহলে প্রান্ত খোলা শ্রেণীতে জিনিসটা কি সেটা বুঝছেন। আর এটা যে এটাতে আমরা যে গাণিতিক গড় না, শুধু গাণিতিক গড় নয়, আমরা জ্যামিতিক গড় বের করতে পারবো না, তরঙ্গ গড়ও বের করতে পারবো না, কোনো রকম গড়ে বের করতে পারবো না। হ্যাঁ, আবার তোমরা যখন অধ্যায় 5 করবা কেন্দ্রীয় মানে কেন্দ্রীয় পরিঘাতও বের করতে পারবা না তুমি, কারণ যেখানে xi আছে, যেটাখানে x এর ব্যবহার আছে আমি সেটা বের করতে পারবো না। এটা গেল তোমার কনসেপ্ট, আশা করি বুঝতে পারছো। তাহলে কোশ্চেন আসলে এটা এমসিকিউ আসবে, দেখো যে তাহলে এইরকম তথ্যের ক্ষেত্রে আমরা কেন্দ্রীয় কোন ধরনের কেন্দ্রীয় প্রবণতা ইউজ করব, তাই না? যদি প্রান্ত খোলা শ্রেণী ব্যাপ্তির বেলায় আমরা কোন ধরনের কি বের করব, যে কেন্দ্রীয় প্রবণতা ব্যবহার করব, তাহলে একটু লিখে রাখো। তখন আমরা মধ্যমা ব্যবহার করব, কি করব, মধ্যমা। কারণ মধ্যমার মধ্যে সূত্রদের মধ্যে দেখো তো কোথাও xi আছে, xi নেই, ঠিক আছে না? তাহলে প্রান্তীয় খোলা বা প্রান্তীয় বা খোলা শ্রেণী ব্যাপ্তির বেলায় কেন্দ্রীয় প্রবণতার জন্য উৎকৃষ্ট মানে কোনটা আমরা এখন ব্যবহার করব, মধ্যমা। কোনটা করব, মধ্যমা। এমসিকিউতে আসবে যে প্রান্তীয় শ্রেণীব্যাপ্তির বেলায়, প্রান্তীয় বা খোলা শ্রেণীব্যাপ্তির বেলায় তুমি কোন কেন্দ্রীয় প্রবণতা পরিমাপটা ব্যবহার করবা বা ক্যালকুলেশন করবা, সেটা হচ্ছে মধ্যমা। মনে থাকবে, এটা মধ্যমা, এটা অ্যাডভান্টেজ এদের তুলনায়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে আসলে আমরা এর পরটাতে চলে যাই। এরপরে কি বলছে, বলছে যে বাণিজ্য শাখা ছাত্রদের প্রকৃত গড় ওজন বের করতে। বাণিজ্য শাখা কিন্তু একটু ভুল আছে, হ্যাঁ, ভুলটা আমাদের ঠিক করতে হবে। তো আসেন ভুলটা কিভাবে করবেন, সঠিক গড় নির্ণয় আমাদের বইতে আছে, এগুলো টাইপ ভিত্তিক সবগুলোই সলভ করেছি। তো যারা যারা কোর্স করেছে তারা সবাই আশা করি এটা পারবে, করে দেওয়া আছে সবকিছু। তো বাণিজ্য শাখার ক্ষেত্রে আমরা একটু দেখি সঠিক গড় বের করবো। তো দেওয়া আছে বাণিজ্য শাখার ক্ষেত্রে, দেখো তো কি কি দেওয়া আছে। দেওয়া আছে যে তোমার বাণিজ্য শাখা 20 জন ছাত্রের গড় হচ্ছে 55 কেজি, তার মানে এন এর মান হচ্ছে কত, 20, আর গড় হচ্ছে 55 কেজি। এটা ভুল, তাই না? এটা ভুল। আচ্ছা, তো আমরা কি জানি গড় মানে কি, সামেশন xi ডিভাইড বাই n, অশ্রেণীকৃত তথ্য, যেহেতু গণসংখ্যা নিয়ে কিছু বলা নেই। তাহলে এখানে গড় কত বললো, 55, আছে কয়জন মানুষ, 20 জন। আমি এখান থেকে একটু কষ্ট করে কি করবো জানো, সামেশন xi মানে তাদের বয়সের সমষ্টিটা বের করে ফেলতেছি ইজিলি। তো 55কে যদি আমি 20 দিয়ে গুণ করি কত হবে, 55 ইন্টু 20, 1100। তাহলে এটা হচ্ছে তোমার ওই 20 জন শিক্ষার্থীর বয়সের গড়, ওজনের গড়। তো আমরা তো জানি যে এখানে এটা ওজন ভুল হয়েছে, 52 কেজি হওয়ার কথা ছিল, কি হয়ে গেছে, ভুলে 25 দেওয়া হয়েছে। তো আমরা এই সমষ্টিটাতে আমি কি করব, এই যে সঠিক সমষ্টি কিভাবে বের করছি, প্রাইম দিলাম একটা, এটা থেকে আলাদা বোঝানোর জন্য। কি করব, আমার আগেরটা থেকে আমি কি করব, পুরো জিনিসটা আবার করার দরকার নেই, আমি করবো যেটা ভুল হয়েছে সেটা বাদ দিয়ে দিব, আর যেটা সঠিক 52 সেটা যোগ করে দিব। ঠিক আছে, ভুলটা বিয়োগ সঠিকটা যোগ, তাহলে কত হয়, আর কিছু চিন্তা করার দরকার নেই, তুমি জাস্ট নর্মালি এটাই করবা, মাথার উপর প্রেশার দেওয়ারই দরকার নেই। তাহলে 1127 হচ্ছে আমার সঠিক সমষ্টি। তাহলে আমি কিন্তু সঠিক সমষ্টি পেয়ে গেলাম। এবার আমি সংখ্যা কিন্তু কমে নাই, হ্যাঁ, শুধু সেম আছে, 20 জনই আছে, কিন্তু শুধুমাত্র কি হলো, একটা ডেটা চেঞ্জ হয়েছে। তো যে ডেটাটা ভুল ছিল সেটা বাদ দিয়ে দিয়েছি, সঠিকটা অ্যাড করে দিয়েছি। তাহলে সঠিক গড়, তাহলে সুতরাং সঠিক গড় ওজন এক্স বার প্রাইম দিলাম, হ্যাঁ, প্রাইম আলাদা করে বোঝানোর জন্য। তো সেটা কি হবে, সঠিক সমষ্টি ডিভাইড বাই এন। তো সঠিক সমষ্টি হচ্ছে 1127, আর এটা হচ্ছে 20। তো 1127 ভাগ 20, 56.56.35, এটা হচ্ছে আমাদের
সঠিক গড় ওজন। আশা করি বুঝতে পারছি। ঠিক আছে, 56.35। আচ্ছা, এটা আমি একটু এক জায়গায় লিখে রাখি, কারণ পরবর্তী ম্যাথটাতে আমার এটা প্রয়োজন হবে। 56.35, ওকে, লিখে রাখলাম। তাহলে এখন আসো পরটাতে যাই এবার। হ্যাঁ, তো গ নাম্বার কি বলছে? বলছে 2 শাখার ছাত্রদের সম্মিলিত গাণিতিক গড় নির্ণয় করে মন্তব্য করতে হবে। তো আসে এবার সম্মিলিত গড়ের সূত্র আমরা অ্যাপ্লাই করব। এখানে গ্রুপ কয়টা আছে? 2টা। এখন আমরা যখন পরবর্তীতে গড় হিসেব করব ব্যবসা শিক্ষা শাখার, বাণিজ্য শাখার, তখন কিন্তু সঠিকটা নিয়ে হিসেব করব, ভুলটা নিয়ে না। সঠিকটা নিয়ে, যেহেতু আমরা আপডেট করছি গ নাম্বারে, সো এটা নিয়ে আমরা পরে হিসেবটাতে যাব। তো দেখেন, তাহলে এখানে গ্রুপ কয়টা আছে সম্মিলিত গড়ের বেলায়? গ্রুপ চিন্তা করব, কয়টা গ্রুপ? 2টা গ্রুপ। তো ধরো বাণিজ্য শাখা যেটা আছে ওটাকে আমরা প্রথম গ্রুপ ধরলাম, আর বিজ্ঞান শাখাটাকে আমরা দ্বিতীয় গ্রুপ ধরলাম। হ্যাঁ, 2টা গ্রুপ তাহলে দেওয়া আছে। তো বাণিজ্য শাখার N1, মানে বাণিজ্য শাখা কজন আছে? 20 জন। তাহলে প্রথম গ্রুপ তো এই কারণে N1 ধরেছি। আর প্রথম গ্রুপের গড় কত? আমরা কি প্রশ্নে যে গড়টা আছে সেটা কিন্তু বলে দেওয়া আছে ভুল গড়, সঠিক না, এবং তোমার গ নাম্বার বলছে সঠিক করতে। তাহলে আমরা পরবর্তী যখন ইউজ করবো, যেহেতু সঠিকটা জেনে গেছি, নিশ্চয়ই ভুলটাই আর ইউজ করবো না, সঠিকটা নিয়ে ইউজ করবো। এখানে 1 কেন দিছি? আমরা বাণিজ্য শাখাটাকে 1 ধরছি, প্রথম গ্রুপ ধরছি এই কারণে। 56.35। আর আরেকটা গ্রুপ আছে না বিজ্ঞান শাখা, বিজ্ঞান শাখা হচ্ছে N2। তো বিজ্ঞান শাখাতে কতজন আছে? বিজ্ঞান শাখাতে তোমার আছে 24 জন, এবং তাদের গাণিতিক গড় হচ্ছে কত? ওজন, ওজনের গাণিতিক গড় বা ওয়ার ওজন হচ্ছে তোমার 58 কেজি। ঠিক আছে, তো এখন এই 2টা গ্রুপের জন্য আমাদের সম্মিলিত গড় নির্ণয় করতে হবে। তো চলেন, খেয়াল করছো আমি এখানে কোন গড়টা হিসেব করছি? সঠিকটা। এই জায়গায় অনেক ভুল করবা। ছোট্ট একটা ম্যাথ, 4 নাম্বার, সম্মিলিত গড় এক্স বার সি। তাহলে কি হবে? n1 x1 বার n2 x2 বার ডিভাইড বাই n1 প্লাস n2। ঠিক আছে, যদি 3টা হইতো তাহলে 3 পর্যন্ত যেত, 3টা গ্রুপ হলে 3 পর্যন্ত, 4টা গ্রুপ হলে 4 পর্যন্ত যেত। তো 2টা গ্রুপ আছে বিধায় 2টা গ্রুপ পর্যন্ত থাকলাম, শেষ। n1 মান 20, 24, 20 গুণ 56.35, 24 ইন্টু 58। বা আমরা এটা সরাসরি ক্যালকুলেটর দিয়ে দিতে পারি চাইলে, আর ভেঙে ভেঙে করতে পারো, কোনো সমস্যা নেই। 20 গুণ 56.35 প্লাস 24 ইন্টু 58, নিচে হবে 20 প্লাস 24। তাহলে রেজাল্ট আসতেছে 57.25। ঠিক আছে, তাহলে মন্তব্য করতে বলছে, বের করা হয়ে গেছে, মন্তব্য করি। চলো, মন্তব্যটা কি? এটা কম্পারিজন করে দেওয়া। তো আমরা দেখতে পাচ্ছি সম্মিলিত গড়টা কি? এর থেকে বড়, এর থেকে কম, তাই না? বাণিজ্য শাখা থেকে কম কিন্তু বিজ্ঞান শাখা থেকে, সরি, বাণিজ্য শাখা থেকে বেশি কিন্তু বিজ্ঞান শাখা থেকে কম। আমরা মন্তব্য করে দিই, তাহলে অর্থাৎ কি দেখছি? যে সম্মিলিত গড় ওজন বাণিজ্য শাখার শিক্ষার্থীদের গড় ওজন অপেক্ষা বেশি, কিন্তু কি বলতো, বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের চেয়ে কম। এস কমেন্ট করে দিলাম, শেষ। ঠিক আছে, 4 নাম্বার। কয় নাম্বার? 4 নাম্বার। খুব সহজ না? দারুণ। চলো আমরা পড়াটা চলে যাই। আচ্ছা, ছোট করেই স্ক্রিন নিয়ে আসার জন্য। ঠিক আছে, আমরা এটা মুছে দিচ্ছি। এই পরের প্রশ্নটা পড়ে ফেলো। পরের প্রশ্নটা কি বললো?
যে একটি কলেজে মানবিক বিভাগে মাত্র 2 জন ছাত্র চতুর্থ বিষয় হিসেবে পরিসংখ্যান নিয়েছে। কয়জন নিয়েছে? মাত্র 2 জন। ঠিক আছে, এরপরে কি বলছে? বলছে একাদশ শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষায় ওই 2 জন ছাত্রের প্রাপ্ত নাম্বারের গাণিতিক গড় 25, জ্যামিতিক গড় 15 দেওয়া আছে। ক দেখো, আচ্ছা একটা কথা বলি, এই যে ক্লাসগুলো যারা যারা করছো, আশা করছি তোমরা এই অধ্যায়টা পড়ে আসছো। একদমই যে নতুন তা কিন্তু নয়। হ্যাঁ, তোমরা মোটামুটি এই অধ্যায়টা পড়েছো। এখন জাস্ট এই অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন আসে, কোন টপিকগুলো বেশি আসে, এটা ধারণা নেওয়ার জন্য তুমি এগুলো করছো। ঠিক আছে, আমি এটা ধরেই কিন্তু ক্লাসটা করাচ্ছি। তো এই জন্য অনেকগুলো ব্যাখ্যা আমি স্কিপ করে যাব, কারণ স্বাভাবিক কিছু কনসেপ্ট তোমার রেগুলার ক্লাসেই বোঝানো হয় খুব সুন্দর করে। আর মজার বিষয় হচ্ছে আমার অনলাইন কোর্সে এমনভাবে পড়ানো হয়, যারা যারা কোর্সটা করেছে তারা ইতিমধ্যে এইগুলা যখন নিজে সলভ করতে পারবে, নিজে সলভ করতে পারবে, মানে বোর্ডে যে ধরনের কোশ্চেন আসে ওই ধরনের কোশ্চেন বা ওই রকম করে আমাকে পড়ায়। ঠিক আছে, তো নিজে সলভ করতে পারে। তো আসেন আমরা শুরু করি। কি বলছে? 1 নম্বর, ক নাম্বার পারবো? কেন্দ্রীয় প্রবণতা কি? প্রথমেই বলে দিচ্ছি। হ্যাঁ, কোন তথ্য সারির মানগুলোকে ছোট থেকে বড় আকার সাজালে লক্ষ্য করা যায় কেন্দ্রের দিকে একটি মান অবস্থান করছে, তাকে কেন্দ্রীয় মান বলে। আর কেন্দ্রীয় মানের আশেপাশে তথ্য সারির বাকি মানগুলো থাকার যে প্রবণতা লক্ষ্য করা যায় তাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। খ নাম্বার কি বলছে? মধ্যমা দ্বিতীয় চতুর্থকে সমান। খ নাম্বারটা দেখো, মধ্যমা দ্বিতীয় চতুর্থ সমান, এটা বুঝে দিই, খুব সুন্দর কনসেপ্ট। মধ্যমা কি করে? মধ্যমা করে কি জানো? মধ্যমা কি করে? একটা তথ্য সারিকে সমান 2 ভাগে ভাগ করে, বা একটা নিবেশন বা তথ্য সারি ঠিক মাঝখানের মানটা, ওটাকে আমরা বলি মধ্যমা। ঠিক মাঝখানের মানটাকে আমরা কি বলি? মধ্যমা বলি। ঠিক আছে, তাহলে মধ্যমা কি করে? মধ্যমা সমান 2 ভাগে ভাগ করে, সমান 2 ভাগে ভাগ করে। তাহলে ধরো একদম আমি যদি এবার চিন্তা করি যে মাঝখানে একটা বিন্দু চিন্তা করি, এটা, হ্যাঁ, এটাকে আমরা মধ্যমা বলছি। তাহলে মধ্যমা নিচে থাকে তথ্য সারির 50% ডেটা, মধ্যমার চেয়ে বেশি থাকে তথ্য সারির 50% ডেটা। ঠিক আছে, তাহলে এটা আগে বুঝছো, মধ্যমা কি করে? তথ্য সারিকে সমান 2 ভাগে বিভক্ত করে। তো সোজা কথা হচ্ছে মাঝখানের যে মানটা সেটা হচ্ছে মধ্যমা। এখন চতুর্থকের সাথে রিলেশন করি। তো চতুর্থক কি করে? চতুর্থক হচ্ছে যে মানগুলা তোমার তথ্য সারিকে সমান 4 ভাগে বিভক্ত করবে। কয় ভাগে বিভক্ত করবে? 4 ভাগে, সমান 4 ভাগে। ওই মানগুলোকে আমরা বলি চতুর্থক। তো এরকম মান আছে কয়টা? Q1, Q2, Q3, 3টা আছে। প্রথম চতুর্থক, দ্বিতীয় চতুর্থক, তৃতীয় চতুর্থক, 3টা। তাহলে যে মানগুলো তথ্য সারিকে সমান 4 ভাগে বিভক্ত করে ওই মানগুলোকে আমরা বলি চতুর্থক। কি বলি? চতুর্থক। ঠিক আছে, তাহলে সমান কবে ভাগ করছে? 4 ভাগে। তো প্রত্যেকটা ভাগ হচ্ছে 25% করে করে। প্রত্যেকটা ভাগ হচ্ছে কত পার্সেন্ট করে করে? 25%। 25%, মানে সোজা কথা হচ্ছে যে তুমি Q1 যেটা নিবা, মানে যে প্রথম চতুর্থ যে মানটা, তার নিচে তথ্য সারির 25% ডাটা থাকবে, আর তার উপরে বা তার চেয়ে বেশি থাকবে 75%। আসেন কিউ টুর নিচে, যেহেতু প্রত্যেকটা ভাগ 25-25 করে, তাহলে কিউ2 নিচে থাকবে 50%, উপরে থাকবে 50%। আর Q3 নিয়ে যদি চিন্তা করি, Q3 এর নিচে থাকবে 75%, আর Q3 চেয়ে বেশি থাকবে 25% ডেটা বা তথ্য। ঠিক আছে, তাহলে দেখো তো এখানে কোনটার সাথে আমার মধ্যমার সাথে মিলে যায় 50-50? সেটা কি? Q2 এর জন্য না? Q2 এর জন্য। এই জন্য এই Q2 যে কথা, মধ্যমাও একই কথা, ঠিক মিডল পয়েন্টটা। ঠিক আছে, তো এই যে ব্যাখ্যাটা নিয়ে তুমি একটু উত্তরটা পড়ো, শীট থেকে আছে, আমার শীট আছে, বা তোমাদের কাছে গাইড বই থাকতে পারে, ওখানে দেখতে পারো, আশা করি বুঝে যাবা। তো এইটা হচ্ছে মেইন কনসেপ্ট। তো একইভাবে শুধু Q2 না, আরো আছে। মধ্যমা Q2 এর সমান, এটাও ঠিক আছে, যে দ্বিতীয় চতুর্থ আর মধ্যমা একই কথা। আবার পঞ্চম দশমক, হ্যাঁ, দশমক ডিসেল, ফিফথ ডিসাইল, আবার পার্সেন্টাইল 50, P50, এরা একই কথা। হ্যাঁ, পরীক্ষা যদি এটা আসে একই কথা। সবারই নিচে 50%, উপরে 50% ডাটা থাকে। এমসিকিউতে আসতে পারে কোনটি সঠিক? কোনটি সঠিক? এম ই সমান Q2 সমান D5, মানে ফিফথ ডিসাইল, পঞ্চম দশমক।
তারপরে P50 মানে হচ্ছে 50তম শতক। ঠিক আছে, তাহলে এই ব্যাখ্যা থেকে তুমি এটা বুঝতে পারলা। এটা খুব ইম্পর্টেন্ট একটা সম্পর্ক। আসেন এরপর কি বের করতে বলছে এখানে। বলছে যে ওই দুজন ছাত্রের প্রাপ্ত নম্বর বের করো, ওই দুজন ছাত্রের প্রাপ্ত নাম্বার কে কত পেয়েছে, তাদের কি কি দেওয়া আছে, গাণিতিক কর জ্যামিতিক কর। তো চলো দেখে দিই, খুবই সহজ একটা জিনিস। গ নাম্বার, দুইজন ছাত্র প্রাপ্ত নাম্বার সেটা কি দেওয়া আছে, তাহলে আমরা ধরে নিই যে মনে করি ছাত্রদ্বয়ের, মনে করি দুইজন ছাত্রের প্রাপ্ত নাম্বার এ ও বি, যেখানে একজনকে তো বেশি ধরতে হবে না, আমাকে তো বলে দেয় নাই কে বেশি কে কম, তো আমরা ধরে নিলাম যে এটা বি থেকে বড়। হ্যাঁ, দুজনে কে কত পাইছে আমি জানি না, তবে একজন বেশি হবে একজন কম পাইলে ধরো। তো ধরলাম এ হচ্ছে বড় বি ছোট। আচ্ছা, তাহলে এখন আমাদের কি কি দেওয়া আছে, প্রশ্ন মতে এ এম দেওয়া আছে, গাণিতিক গড় কত 25। তারপর কি দেওয়া আছে, জ্যামিতিক গড় 15 বসে দিলাম। তাহলে আসেন এখন এ এম সমান 25, তো দুইটি সংখ্যা এ এম কিভাবে বের করবা, গাণিতিক গড় কিভাবে বের করবা, সংখ্যা দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, তাই তো। তো এখান থেকে তুমি আর গুণন করলে a প্লাস বি সমান কত পাচ্ছে 50, এটা একটা মান সমীকরণ ধরে নিতে পারো এত ধরি। এবং জিএম কত 15, তো দুইটা সংখ্যার জন্য জিএম মানে কি রুট এ বি, তো স্কোয়ার করলে রুটটা চলে যাবে, থাকবে কত 225, 2 নাম্বার। আসেন সূত্র করেন, সুন্দর টেকনিক। আমরা ছোটবেলায় শিখছি এ প্লাস বি হোল স্কোয়ার সমান, সরি এ মাইনাস বি, এ মাইনাস বি সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এটা কত 50 মাইনাস 4 ইন্টু 2 25, তাহলে 2500 মাইনাস 900, তাহলে এখানে থাকে 1600। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে 1600, তাহলে এ মাইনাস বি সমান কত রুট 1600 হবে, তাহলে এ মাইনাস বি সমান হচ্ছে তোমার 400, সরি 40। ঠিক আছে, হচ্ছে 40। আচ্ছা, তাহলে এ মাইনাস বি মান পেয়েছি, এখন আমরা কি করবো, আমি পাশাপাশি লিখছি তোমরা নিচে নিচে লিখবা। তাহলে সমীকরণ 1 আর 3 যোগ করে দিই, 1 যোগ 3, তাহলে এ প্লাস বি সমান 50 আর এ মাইনাস বি সমান হচ্ছে 40, যোগ করলে কত হবে 2a 90 হবে, এই সমান 90 কে 2 দিয়ে ভাগ, তাহলে সুতরাং এই সমান পাচ্ছি কত 45। তাহলে একজনের নাম্বার পেয়ে গেলাম কত 45। এবার এই নাম্বারটা আমি যে কোনো একটা সমীকরণে 1 অথবা 2 অথবা 3 যেখানে ইচ্ছে সেখানে বসো হবে। ধর আমি 1 হতে হ্যাঁ একই বসিয়ে দিলাম, এ প্লাস বি সমান কত 50, আমি করলাম এ এর মান 45 বসিয়েছি, যে কোনোভাবে এটা সমাধান করতে হবে। বি সমান কত 50 বিয়োগ 45, তাহলে সুতরাং বি এর মান কত 50 থেকে 45 গুলো থেকে 5, তাহলে সুতরাং নাম্বার পেলাম কত, সুতরাং নির্ণেয় নাম্বার কত বা ওদের অবটেইন মার্কস কত 45 ও জাস্ট 5। ঠিক আছে, খুব কমন একটা ম্যাথ, খুব বেশি আসে, সহজ। এইগুলো থাকলে অবশ্যই আনসার করবা, সময় কম লাগবে। আশা করি বুঝতে পারছি। তো অনেকভাবে দিতে পারে, পরীক্ষার নাম্বার দিয়েছে বিভিন্নভাবে, বিভিন্ন কিছু দিতে পারে, ওজন দিতে পারে, যা ইচ্ছে তাই দিক। দুইটা রাশি নিয়ে কথা বললে আমরা এবার করে ফেলবো।
পরেরটাতে যাই। বলছে কি দুজন ছাত্রের প্রাপ্ত নম্বরের পরিসর, গড় ব্যবধান, পরিমিত ব্যবধান বের করে করো এবং পরিমাপগুলির মধ্যে সম্পর্ক পাওয়া যায় তা মন্তব্য করো। আচ্ছা, এটা হচ্ছে অধ্যায় 4-এর ম্যাথ। এটা অধ্যায় 4-এ। তো এটা আমি দেখাবো না, এটা দেখাই টাইম ওয়েস্ট করার দরকার নেই। চিত্র আসবে না, স্কিপ করে আমরা অধ্যায় 4-এর যখন করাবো তখন এইটা ওখানে চলে আসবে, ওটা ওখানে তুমি পাবা। সো টেনশনের কিছু নেই, দুটো সংখ্যার জন্য কি করতে হবে সেটা তুমি ওখানে পাবা। এটা অধ্যায় 4-এর, হ্যাঁ, গ নাম্বারটা অধ্যায় 4-এর। এখন আমি চাচ্ছি না শুধু শুধু ইয়া করতে, টাইম ওয়েস্ট না হোক, আমরা অধ্যায় 3-এরটাই করে ফেলি। অধ্যায় 3-এর গুলাই করি আগে। এটা অধ্যায় 4-এর মধ্যে গিয়ে এই ধরনের ম্যাথ 4-এর মধ্যে করানো হবে, দেখবা। এরপরে আমরা পরবর্তী ম্যাথটাতে চলে যাই, 19 সালে যে ম্যাথ সেটাতে চলে যাই। একটু বড় করতে পারবো মনে হয়। ওকে, এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছ যে 19 সালে আসছে, শ্রাবণী মায়া অপেক্ষা মেধাবী। এই যে মাত্র এখন যেটা করলাম সেটা, নির্বাচনী পরীক্ষায় 50 নম্বরের মধ্যে শ্রাবণী মায়া অপেক্ষা বেশি নম্বর পেয়েছে। কে বেশি পেয়েছে? শ্রাবণী বেশি পেয়েছে। কিছুক্ষণ আগে আমরা এটা বি থেকে বড় ধরছি, বলে দেয়া নাই, ধরে নিছি। তো এখানে আমরা এরকম বলে দেয়া আছে, তো ভালো। তো শ্রাবণীটাকে ধরলাম আমরা এ, আর মায়ার নাম্বারটাকে বি ধরবো, তাহলে এ বি থেকে বড়, ঠিক আছে যাবে। এরপরে কি বলছে উদ্দীপকটা একটু পড়ি। শ্রাবণী ও মায়ার প্রাপ্ত নাম্বারের গাণিতিক গড় ও জ্যামিতিক গড় নির্ণয় করে যথাক্রমে পাওয়া গেল এত, 25 আর 15 পাওয়া গেল। সেম। তাহলে কতে বলছে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ কি? কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ খেয়াল করছো? কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ সেটা হচ্ছে কি, যে সংখ্যাত্মক রাশির সাহায্যে আমরা কেন্দ্রীয় প্রবণতাগুলো পরিমাপ করে থাকি তাদেরকে আমরা কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ বলি। আচ্ছা, খ নাম্বার বলছে, সুন্দর একটা কোশ্চেন, কখন জ্যামিতিক গড় নির্ণয় করা যায় না? কখন জ্যামিতিক গড় নির্ণয় করা যায় না? দেখো, জ্যামিতিক গড় সংখ্যা সময় লেখার সময় আমরা বলি যে অশূন্য ধনাত্মক রাশি, হ্যাঁ, কি হতে হবে? অশূন্য ধনাত্মক বলে দেওয়া আছে। কারণ কি জ্যামিতিক গড় মানে হচ্ছে, ধরো তোমাকে এখানে বললো যে 1 4 0 3, এই চারটা সংখ্যার জ্যামিতিক গড় বের করতে বলছে। তাহলে জ্যামিতিক গড়টা কি করতে হবে? যতগুলো সংখ্যা আছে তাদেরকে গুণ করে তততম মূল নিতে হবে। তাহলে 1/4। এখন এখানে জিরো থাকার কারণে সমস্যা হয়ে গেছে, জিরো থাকার কারণে জিনিসটা জিরো হয়ে যাবে। তো রাশি যত বড়ই হোক, এগুলো যদি অনেক বড় বড় সংখ্যাও হইতো, এই জিরো থাকার কারণে গুণ করতে হয়েছে বিধায় জিরো চলে আসবে, সর্বদা রেজাল্ট জিরো চলে আসবে। তা তুমি এখান থেকে এক্সাক্ট মানটা বা রেজাল্টটা পাচ্ছ না। তাহলে কি কথা হলো, যে তথ্য সাহিত্যে যদি শূন্য থাকে তাহলে জ্যামিতিক গড় নির্ণয় করা যাবে না। আর একটা কেস আছে, সেটা হচ্ছে কি, শূন্য না থেকে যদি তোমার কি হয়, বিজোড় হয়। কি হয়? বিজোড়, সরি সরি, ঋণাত্মক সংখ্যা থাকে। শূন্য না থেকে যদি ধরো 1 4 -2 3 এভাবে থাকতো, তাহলে এই মাইনাসটার কারণে তুমি যখন এভাবে করবা, ক্যালকুলেটর দিয়ে দেখো, গুণ করো, গুণ করে এটা করো 1/4 দাও, দেখবে ম্যাথ এরর আসবে। কি আসবে? ম্যাথ এরর বা অসংজ্ঞায়িত, আনডিফাইন আসবে। তাহলে দুটা ক্ষেত্রে আমরা জ্যামিতিক গড় বের করতে পারি না, সেটা হচ্ছে তথ্য সারিতে যদি শূন্য থাকে অথবা কি থাকে, ঋণাত্মক সংখ্যা থাকে। এই দুটো থাকলে আমরা জ্যামিতিক গড় বের করতে পারি না, মনে থাকবে। তাহলে জ্যামিতিক গড়ের সংজ্ঞাতেই আমরা বলা আছে যে অশূন্য কিছু সংখ্যক অশূন্য ও ধনাত্মক সংখ্যার গুণফলে তততম মূলকে জ্যামিতিক গড় বলে। ঠিক আছে, সংজ্ঞা লেখার সময় যখন এটা বারবার বলবা তখন তুমি বুঝে যেতে পারবা যে কখন তাহলে জ্যামিতিক গড় নির্ণয় করা যাবে না, যখন তথ্য সারিতে শূন্য থাকবে আর ঋণাত্মক থাকবে। আরেকটা, এটার সাথে সাথে আরেকটা কেস বলে ফেলি, যে কখন তরঙ্গ গড় বের করা যায় না। কখন তরঙ্গ গড়টা বের করা যায় না? তো তরঙ্গ গড় বের করা যায় না যখন শুধু শূন্য থাকবে। ঋণাত্মক থাকলে বের করা যাবে, ঋণাত্মক থাকলে বের করা যায়, কিন্তু শূন্য থাকলে বের করা যাবে না। তাহলে একটু বুঝে নেন, শূন্য থাকলে জিএমও বের করা যাবে না, এইচএমও বের করা যাবে না, কিন্তু ঋণাত্মক থাকলে শুধু জিএম বের করা যাবে না। ঠিক আছে, ঋণাত্মক থাকলে শুধু জিএম বের করা যাবে না, কিন্তু শূন্য থাকলে জিএম এর সাথে দুটো কোনোটাই বের করা যাবে না। তাহলে বলতো কখন জিএম বের করা যাবে না? তথ্য সাথে শূন্য ও ঋণাত্মক থাকলে। আর কখন এইচএম বের করা যাবে না? তথ্য সাথে ঋণাত্মক থাকলে। হ্যাঁ, ঋণাত্মক মান থাকলে আমরা বের করতে পারবো না। ওকে, আশা করি বুঝতে পারছি। এবার আসেন, পরে কি বলছে, উদ্দীপক আলোকে দুজনের প্রাপ্ত নম্বর নির্ণয় করো। ওকে, এটা একদম কিছুক্ষণ আগে যে ম্যাথটা করেছি সেটা। হ্যাঁ, আমরা শ্রাবণীর নাম্বার এ ধরবো, মায়ের নাম্বার বি ধরবো, এ বি থেকে বড় ধরে এবার
গত এই কিছু আগে যে ম্যাথটা করছি সেটা আপনারা করে প্র্যাকটিস করবেন। ওকে, এরপর কি বলছে যে উদ্দীপক লিখিত দুজনের প্রাপ্ত নাম্বারের তরঙ্গ গড় নির্ণয় করে জ্যামিতিক গড়, গাণিতিক গড় ও তরঙ্গের মধ্যে সম্পর্ক করতে বলছে। সুন্দর একটা জিনিস, এমসিকিউ তো আসে। তাহলে আমরা ধর এখানে সংখ্যা বা তাদের কি পেয়ে যাব, নাম্বার তো পেয়ে যাব গড় নাম্বারে। হ্যাঁ, গতে গিয়ে আমরা নাম্বার করতে, ঘর নাম্বারটা কিভাবে করবো, ঘরটা কিভাবে করবা দেখো। তাহলে তোমার কাছে কি জানা আছে, এম জানা আছে, এম কত 25, জিএম কত 15। তাহলে আমরা একটা সূত্র জানি, এম গুণ এইচ এম সমান জিএম স্কোয়ার। এখান থেকে আমি ইজিলি এইচ এমটা বের করে ফেলতে পারবো। জিএম এর জায়গায় কত বসবে 15, এম এর জায়গায় বসবে 25। 15 স্কোয়ার ভাগ 25, 9 আসে। তাহলে এইচ এম হচ্ছে 9। তো তুমি 3টা পেয়ে গেলে। এবার বলছো তাদের মধ্যে সম্পর্ক, তুমি দেখো তো এখানে সবচেয়ে ছোট কে 9, সবচেয়ে বড় কে এইচ এম, এম, তারপরে এইচ এম। তাহলে নির্ণয় সম্পর্ক দেখো তো কি হয়। নির্ণয় সম্পর্ক হচ্ছে এএমটা বড়, তারপরে জিএম, তারপরে এইচএম। এটা হচ্ছে আমার নির্ণয় সম্পর্ক। ছোট্ট একটা টপিক, হ্যাঁ, এটা 4 নাম্বার দিবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। এরকম ম্যাথ সামনে তুমি আরো পাবা, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। এগুলা সহজ এবং গুরুত্বপূর্ণ বলা যায়। কেমন? তারপরে আসেন পরেরটাতে চলে যাই। 19 সালে আমাদের আরো একটি প্রশ্ন আসছে। দেখো এখানে যে প্রশ্নটা দেখতে পাচ্ছ এবার, এটা কি বলতো, শ্রেণীকৃত তথ্য না অশ্রেণীকৃত তথ্য? আশা করি ধরতে পারছো, অবভিয়াসলি শ্রেণীকৃত তথ্য, তাই না? তো এখানে কি কি বলছে, কোন কলেজে দ্বাদশ শ্রেণীর 100 জন শিক্ষার্থীর, কোন কলেজে দ্বাদশ শ্রেণীর 100 জন শিক্ষার্থী পরিসংখ্যান বিষয়ে প্রাপ্ত নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, এটা একটা শ্রেণীকৃত তথ্য। কত বলছে, প্রচুরক কি, প্রচুরক কি সংজ্ঞা, যে তথ্য সারিতে যে মানটি বা মানগুলো সর্বোচ্চ সংখ্যক বার থাকবে, কি থাকবে, সর্বোচ্চ সংখ্যক বার থাকবে, সেটা হচ্ছে কি প্রচুরক। খ নাম্বার, মধ্যমা সকল মানের উপর নির্ভর করে কি না। দেখো মধ্যমা নির্ণয় করতে গেলে আমার সবগুলো মান লাগে না। যেমন ধরো গড়, আমি যদি কয়টা সংখ্যা নিই, 1 3 5 7 9 নিলাম, হ্যাঁ, এই সংখ্যাগুলো গড় বের করতে হলে আমার এই সংখ্যা সবগুলো জানা থাকতে হবে। গড় মানে কিভাবে করবা, তুমি সবগুলো যোগ করবা, তাই না, যোগ, এই যে যোগ করে তুমি কি করবা, ভাগ করবা, তাই তো, তাহলে তুমি গড় পাবা। কিন্তু মধ্যমা বের করতে হলে তোমার সবগুলো মান না জানা থাকলেও হবে। তোমাকে যদি বলে যে কোন একটা তথ্য সারির মাঝখানে 3টা মান হচ্ছে 3 5 7, এদিকে হাজার হাজার মান থাকলো, এদিকে কোটি কোটি মান থাকলো, ডাজন্ট ম্যাটার। বললো কি যে মাঝখানের মান আছে 3 5 7, তাহলে তুমি মধ্যমা কত, তুমি ডিরেক্ট বলতে পারবা যে ঠিক মাঝখানের মানটা হচ্ছে, মাঝখানে যে 3টা মান আছে তাদের মাঝখানে কে আছে, 5 আছে। তাহলে এই 3টে জানা থাকলো আমি তথ্য সারিটির মধ্যমা বের করতে পারলাম। ঠিক আছে, তাহলে আমার মধ্যমা বের করার জন্য গাণিতিক গড়ের বেলায় যেরকম সবগুলো মান জানা দরকার, কিন্তু আমার মধ্যমার বেলায় সবগুলো মান জানা না থাকলেও আমি মধ্যমা বের করতে পারবো। তো মনে রাখবা মধ্যমা আর প্রচুরক, মধ্যমা আর প্রচুরক এই দুইটা গাণিতিক কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ অন্যান্য মানগুলোর উপর নির্ভর করে না। সবগুলো মান জানা না থাকলেও এই দুটা মান বের করা যাবে। কিন্তু গাণিতিক গড়, জ্যামিতিক গড়, তরঙ্গ গড় এগুলো বের করতে গেলে আমার অবশ্যই অবশ্যই কি লাগবে, বাকি মানগুলো জানা থাকতে হবে। ওকে, তাহলে আসেন এবার পরের প্রশ্নে কি বলছে। পরের প্রশ্ন বলেছে যে প্রদত্ত নিমিষে মধ্যমা নির্ণয় করা। আমরা আগে শিখছি, প্রথম ম্যাথটাতে দেখিয়েছি শ্রেণীকৃত তথ্য পেলে মধ্যমাকে নির্ণয় কিভাবে করতে হয়।
নাম্বারে কি বলছে, গড় মধ্যমা প্রচুরকের সাথে তথ্যের প্রকৃতি সম্পর্কে মন্তব্য করা। আচ্ছা, গড় মধ্যমা ও প্রচুরক। তো দেখো, মধ্যমা বের করা শিখছি, গড়ও শিখে ফেলছি, প্রচুরক বের করা তো আমরা পারি। তো প্রচুরক কিভাবে বের করবো একটু বলে দেই। ওকে, প্রচুরকটা তুমি কিভাবে বের করবা সেটা একটু দেখিয়ে দিই। একটু জুম করে নিই। প্রচুরকটা শ্রেণীকৃত তথ্যের জন্য প্রচুরক কিভাবে বের করে জানো কিনা? প্রচুরটা হচ্ছে এটা, L প্লাস F1 F2 ডিভাইড বাই, সরি ভুল করলাম কেন, F1 প্লাস F1 প্লাস F2 ডিভাইড বাই F1 F2 ইন্টু H। তো L হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা, প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। তাহলে এখানে প্রচুরক শ্রেণী কোনটা, প্রচুরক শ্রেণী কোনটা দেখিয়ে দিই। মানে এটা টেবিলও আঁকা লাগে না, টেবিলও লাগে না, হ্যাঁ, কিন্তু এখানে গড় মধ্যমা কিন্তু আমরা আগে দেখিয়েছি, টেবিলও আঁকার প্রয়োজন হয় না। টেবিল থেকে আমরা দেখবো যে শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি সেটা হচ্ছে প্রচুরক শ্রেণী। তাহলে এখানে 35, সর্বোচ্চ গণসংখ্যা কত, শিক্ষার্থীর সংখ্যা 35। তো কোন শ্রেণীতে আছে, 60 থেকে 70, 60। তাহলে আমার প্রচুরক শ্রেণী হচ্ছে 60। শ্রেণীব্যাপ্তি 10 দেখিয়ে বুঝতেছো, 40 থেকে 50 করে। তাহলে F1 হচ্ছে কি, F1 হচ্ছে, খেয়াল করো, F1 হচ্ছে প্রচুরক শ্রেণী তার আগের শ্রেণী, প্রচুরক শ্রেণী এবং তার আগের শ্রেণীর পূর্বের শ্রেণীর গণসংখ্যার পার্থক্য। তাহলে কত, 35 থেকে 20 গেলে F1 হচ্ছে প্রচুরক শ্রেণী তার আগের শ্রেণী গণসংখ্যার পার্থক্য 15। F2 হচ্ছে কি, প্রচুরক শ্রেণী তার পরের শ্রেণী গণসংখ্যার পার্থক্য, সেটা কত, 20। একই না, দুইটাই তো একই। আচ্ছা 15, তাহলে এইটা বসিয়ে দিব। তাহলে F1 F2 পেয়ে গেলাম, 15, 15 যোগ 15, তাহলে 60 প্লাস 15, এখানে 30 ইন্টু 10, তাহলে কাটাটি করলে এখানে থাকে 2, 2 দিয়ে করলে 5, তাহলে থাকে কত, 65। প্রচুরক কত পেলাম, 65। প্রচুরক কত, 65। সিম্পল অ্যাজ, সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে দেখো, এটা একটা মজার বিষয় আছে, হ্যাঁ, এটা আমাদের ওদের 5-এর সাথে মিক্স করে দেয়া। তো এই যে তথ্যের প্রকৃতি, তো তথ্যের প্রকৃতি এটা আমার অধ্যায় 5-এর কনসেপ্ট, অধ্যায় 5-এর কনসেপ্ট, যে এটা কি বঙ্কিম নাকি সুষম, কি ধরনের ধনাত্মক বঙ্কিম না ঋণাত্মক বঙ্কিম, এগুলো নিয়ে কথা বলে। তো গড় মধ্য প্রচুরক যদি জানা থাকে আমাদের কাছে, তাহলে আমরা ওখান থেকে নিবেশনের প্রকৃতি সম্পর্কে ব্যাখ্যা করতে পারি, অধ্যায় 5-এ আছে এটা। তো সিম্পল কথা কিভাবে করবা দেখো, যদি এমন হয় যে গড় মধ্যমা এবং প্রচুরক সমান হয়, তাহলে এটা হয়ে যাবে সুষম নিবেশন। কি নিবেশন, সুষম নিবেশন। কি নিবেশন বলছি, সুষম নিবেশন। আর যদি এমন হয় যে তোমার গড়টা সবচেয়ে বড়, তারপরে মধ্যমা, তারপরে প্রচুরক, তাহলে এটা হচ্ছে ধনাত্মক বঙ্কিম, ধনাত্মক বঙ্কিম নিবেশন, ধনাত্মক বঙ্কিম নিবেশন। মানে এগুলো বের করার পর তুমি দেখলে বুঝবা, ঠিক আছে, এটা লিখে দিলে কাজ শেষ। আর যদি এমন হয় গড় সবচেয়ে ছোট, তারপর মধ্যমা, তারপর প্রচুরক, প্রচুর সবচেয়ে বড় হয়, তাহলে এটা হচ্ছে ঋণাত্মক বঙ্কিম, ঋণাত্মক বঙ্কিম নিবেশন। এটা লিখে রাখলেই তুমি পারবা। তাহলে গড় মধ্যে বসে বের করার পরে তুমি দেখবা এই তিনটা কোনটার সাথে মিলে, দেন ওখান থেকে কমেন্ট করে দেবা যেহেতু এটা, সুতরাং নিবেশনটি ধনাত্মক বঙ্কিম নিবেশন। ঠিক আছে, এভাবে করলে আমরা করে ফেলতে পারি। একটু হোল্ড করি। ঠিক আছে, আমরা এবার পরেরটাতে যাই।
পরের প্রশ্নটা লক্ষ্য করো, এটা মনে হয় করতে হবে না। কি বলছে? সীমা ও পলির অঙ্কে প্রাপ্ত নাম্বার গাণিতিক গড় 25 আর 15 দেওয়া আছে। সীমার নম্বর এ, পলির নম্বর বি। রিমা বললো যে তাদের নম্বরের ব্যবধান কত? 40 দেওয়া আছে। তো মধ্যমা কি? কত বলছে? মধ্যমা কি? মধ্যমা হচ্ছে যে তথ্য সারিকে যে মানটি সমান দুই ভাগে বিভক্ত করে তাকে মধ্যমা বলে, বা তথ্য সারি ঠিক মাঝখানে মানটিকে মধ্যমা বলে। ঠিক আছে। কথা কি বলছো? কেন্দ্রীয় প্রবণতা নির্ণয় সহজ পরিমাপ কোনটি? কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ সবচেয়ে সহজ পরিমাপ হচ্ছে গাণিতিক গড়, সবচেয়ে সহজ গাণিতিক গড়। খ গ নাম্বার বললে সীমা ও পলির নম্বরের তরঙ্গ গড় কত? তো সিম্পল, আমার কাছে এম জানা আছে, জিএম জানা আছে। তাহলে এম কত? 15, জিএম কত? 15, 15 একটা 25 দেওয়া আছে, হ্যাঁ 25। তাহলে আমার সূত্র জানি, এম গুণ এইচ এম সমান জিএম স্কোয়ার। এখান থেকে তোমাকে এইচ এম বের করতে বলছো, তরঙ্গ মানে এইচ এম, জিএম স্কোয়ার ডিভাইড বাই এম। তো এটা আমি করবো না, তোমরা পারবা তরঙ্গ গড়। তারপর ঘ নাম্বার কি বল? এ ও বি এর মান নির্ণয় করবো, রিমার মন্তব্য যাচাই করো। তো তুমি কি করবা? এ আর বি এর মান বের করবা, মানে তাদের প্রাপ্ত নাম্বার, যেটা আমরা আগে করেছি। ধরে এটা করলে বুঝে যাবা। ঠিক আছে, আমরা পরটাতে চলে যাই। এখানে দেখতে পাচ্ছি যে এক ল্যাবে পরীক্ষিত ব্যাকটেরিয়া আয়ুষ্কাল দেওয়া আছে। তথ্যটা কি ধরনের তথ্য? শ্রেণীকৃত তথ্য। কি ধরনের তথ্য? শ্রেণীকৃত তথ্য। কেমন? তো কত বলছি কেন্দ্রীয় প্রবণতা কি? পারবো। খ নাম্বার মধ্যমা তথ্য সারি সকল মানের উপর নির্ভর করে না। ঠিক আছে, ব্যাখ্যা দিয়ে দিয়েছি। গ নাম্বার বলছে তথ্যের গাণিতিক গড়, গাণিতিক গড় নির্ণয় করা শিখছি আমরা। গাণিতিক গড়, মধ্যমা, প্রচুরক এগুলো করছি। যেমন ঘ নাম্বারটা কমন চলে আসছে, মধ্যমা ও প্রচুরকের মান নির্ণয় পূর্বক নির্বেশনের প্রকৃতি ব্যাখ্যা করো। এই কিছুক্ষণ আগে যেটা করলাম। চলেন, দেখছেন কমন কি ধরনের ম্যাথ বেশি আসতেছে, বুঝতেছো? তাহলে এখানেও সেম কাহিনী। জিমি ও সেতুর গাণিতিক গড়, বয়স একটার বয়স এ ধরো, একটা বয়স বি ধরো। গাণিতিক গড় দেওয়া আছে, জ্যামিতিক গড় দেওয়া আছে। কত কি বলছে? গাণিতিক গড় কি? কখন গাণিতিক গড় নির্ণয় করা যায় না বলতো? কখন গাণিতিক গড় নির্ণয় করা যায় না? ওই প্রান্ত খোলা বা শ্রেণীবৃত্তের ক্ষেত্রে, খোলা শ্রেণীবৃত্তের ক্ষেত্রে গাণিতিক গড় বের করা যায় না। খোলা বা প্রান্ত খোলা শ্রেণীবৃত্তের ক্ষেত্রে গাণিতিক গড় নির্ণয় করা যায় না। গাণিতিক গড় না, সব ধরনের গড়ে বের করা যাবে না। গ নাম্বার জিম ও সেতুর বয়স। তাহলে বয়স একজনটা এ ধরলাম, একজন বি ধরে আমরা যেভাবে সলভ করছি এ বি এর মান ওভাবে করবা। তারপর তাহলে আমার কাছে গাণিতিক গড় জানা আছে, প্রশ্নে জ্যামিতিক গড় জানা আছে। তাহলে আমরা কিছুক্ষণ আগে যেটা করলাম সেটা দিয়ে আমি তরঙ্গ গড়টা বের করতে পারবো, বা বিপরীত গড়। তরঙ্গ গড় একটা নাম কি? বিপরীত গড়। তো ঘ নম্বরে কি বলছে? উদ্দীপক তথ্য প্রদত্ত তথ্য গাণিতিক গড় গ্রেটার দেন জ্যামিতিক গড় গ্রেটার দেন বিপরীত গড় সম্পর্কটি কি মেনে চলে? ঠিক আছে, করে দেখেন। করে দেখার পর তুমি দেখবা যে সবচেয়ে ছোট আসবে কে? বিপরীত গড়টা। ঠিক আছে, জ্যামিতিক গড়টাকে আমরা বিপরীত গড় বলে, তরঙ্গ গড়টাকে আমরা বিপরীত গড় বলে থাকি অনেক সময়। হ্যাঁ, দেখবা মেনে চলে। তারপর আসেন, আর একটা প্রশ্ন দিয়েছে, সেটা একটু দেখি। 22 সালে একটা প্রশ্ন, আমাদের আর কয়টা প্রশ্ন আছে? অনেক প্রশ্ন আছে, দেখি। মনে হয় বেশিরভাগই তোমার করা হয়ে গেছে, সেগুলো আমার করতে হবে না। একজন ক্রিকেট কোচ বিভিন্ন জেলায় 10 থেকে 35 বছরের, কি বললো প্রশ্নটা একটু পড়েন। হ্যাঁ, আমি পড়ছি। একজন ক্রিকেট কোচ বিভিন্ন জেলায় 10 থেকে 35 বছর বয়সে ক্রিকেটারদের নিয়ে একটি ক্রিকেট দল গঠন করতে চান। তিনি বললেন এখানে বয়সের গড়গুলোর মধ্যে একটি সম্পর্ক বিদ্যমান। কি সম্পর্ক? সেটা হচ্ছে এএমটা জিএম, এইচএম থেকে বড়। তার মানে এএম আর এইচএম বের করা শিখতে হবে, তাই তো? একটা প্রথম ম্যাটার আমরা করছি। তো আসেন, বয়স দেওয়া আছে, তথ্যটা কি? শ্রেণীকৃত তথ্য। কি ধরনের তথ্য বলো তো? শ্রেণীকৃত তথ্য। কি ধরনের তথ্য? শ্রেণীকৃত তথ্য। ঠিক আছে, আচ্ছা। এবার প্রশ্নে কি বলছে? কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে? পারবো। কখন জ্যামিতিক গড় নির্ণয় করা যায় না? পারবো, ব্যাখ্যা চলে আসছে। উদ্দীপকতা মধ্যমা নির্ণয় করো, মধ্যমা নির্ণয় করা শিখেছি। তারপর হচ্ছে ঘ নাম্বার, তোমার উদ্দীপক আলাদা, তুমি কি ক্রিকেট কোচের বক্তব্যের সাথে একমত? আমরা যাই না, করে দেখতে হবে। কি করতে হবে? এএম আর এইচএম বের করতে হবে। কিসের জন্য? শ্রেণীকৃত তথ্যের জন্য। তো শ্রেণীকৃত তথ্যের জন্য এএম আর এইচএম কিভাবে বের করতে হয় শিখে ফেলছে। এরপরে চলে আসেন, সিম্পল, এগুলো একদম সহজ সহজ।
ম্যাথ তোমরা নিজে দেখতে পাচ্ছ এখন। তারপর দুইজন শিক্ষার্থীর হিসাব বিজ্ঞানের প্রাপ্ত নম্বরের গাণিতিক গড় জ্যামিতিক গড় আবার আগের মতো দুইজন শিক্ষার্থীর নাম্বার দেওয়া আছে, গাণিতিক গড় দেওয়া আছে, জ্যামিতিক গড় দেওয়া আছে। একজন শিক্ষার্থী বলল তাদের দুইজন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের মধ্যে am গুণ hm সমান gm স্কয়ার এর একটা সম্পর্ক বিদ্যমান। ওকে, আমরা বের করার পরে তো দেখে বুঝতে পারবো। তো কতে কি বলছে, মধ্যমা কি, খতে গাণিতিক গড় প্রান্তিক মান দ্বারা প্রভাবিত না হয়, হয় না, হয় হয় হয়, হ্যাঁ এটা আমরা দেখাইছি, ব্যাখ্যা দেখাইছি। গ নাম্বার হচ্ছে উদ্দীপক আলোকে দুইজন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর করেছি। ঘ নাম্বার উদ্দীপক আলোকে তুমি কি শিক্ষার্থী বক্তব্যের সাথে একমত, তাহলে আমরা কি করব, ওই সংখ্যা দুটো জেনে যাব না, সংখ্যা দুটো তো জেনে যাব, জেনে যাওয়ার পরে আমরা কি করব, ওই সংখ্যা দুটোর কষ্ট করে শুধুমাত্র তরঙ্গ গড়টা বের করব। এই সূত্র ইউজ করব না, এই সূত্রটা ইউজ করব না, নরমালি যেভাবে বের করে, হ্যাঁ তরঙ্গ গড়ের সূত্র যে নরমালি ইউজ করে, তরঙ্গ গড়ের সূত্র যেটা নরমালি hm, সেটা আমরা ব্যবহার করব। এই যে 2/1/a + 1/b, এই তুমি এখানে দুটো মান পাবা না ওদের, এটা করে বের করবা, করার পরে তুমি দেখবা am আর hm কে গুণ করলে যে রেজাল্টটা আসবে সেটা দেখবা gm এর সমান আসবে। কিসের সমান আসবে? gm হোল স্কয়ারের সমান, মানে এই সম্পর্কটা সঠিক হবে, এই সম্পর্কটা কি হবে, সঠিক থাকবে। আচ্ছা, এটা দেখে নিতে পারো, সলিউশন দেখতে পারো, কোনো সমস্যা নেই, খুবই সিম্পল। এরপর আসেন পরের ম্যাটটা দেখি, তো পরের প্রশ্নটা কি বলছে। একটি কারখানায়, এবার দেখো এই যে তথ্যটা, একটি কারখানা 6 দিনের উৎপাদনের পরিমাণ দেওয়া আছে 3010, 3030, 50, 70, 90 আর হচ্ছে 110 এভাবে করে দেওয়া আছে। তো এই যে তথ্যটা তুমি এখানে দেখতে পাচ্ছ, এটা কি শ্রেণীকৃত তথ্য না অশ্রেণীকৃত তথ্য, কে বলতে পারবা? শ্রেণীকৃত তথ্য নাকি অশ্রেণীকৃত তথ্য? এটা হচ্ছে অশ্রেণীকৃত তথ্য। কি তথ্য? অশ্রেণীকৃত তথ্য, কারণ এটা টেবিল আকারে দেওয়া নাই, কেমন? তো অশ্রেণীকৃত তথ্য চিনতে হবে, হ্যাঁ তাহলে আমরা সূত্র ওভাবে অ্যাপ্লাই করব। তো এখানে কি চেয়েছে দেখি, বলছে প্রচুরক বলতে কি বোঝে, বললাম যে মানটি বা যে মানগুলো, হ্যাঁ তথ্যের সাথে সর্বোচ্চ সংখ্যক বার আছে আমরা সেগুলোকে বলি প্রচুরক। আচ্ছা, মধ্যমার মান ঋণাত্মক হতে পারে কি? মধ্যমার মান ঋণাত্মক হতে পারে, পারে কেন বলে, দেখো মধ্যমান মাঝখানের মান, ধরো একটা নিবেশনকে আমি ছোট থেকে বড় আকারে সাজাইছি, মানগুলো এভাবে আছে -7, -3, -1, 0 এভাবে আছে, বা আর একটা দিই 0, 1, হ্যাঁ তো ঠিক মাঝখানে কে আছে, -1 আছে, তো মধ্যমা -3 দিতে পারে, সমস্যা কি? ঠিক আছে, মধ্যমা মাইনাস বা ঋণাত্মক হতে পারে। তারপর বলছে উদ্দীপক আলোকে তৃতীয় চতুর্থকে মান বের করো। তো দেখো তৃতীয় চতুর্থ কিভাবে বের করো সেটা দেখিয়ে দিই। তো এখানে অশ্রেণীকৃত তথ্য, তো আমরা এদেরকে এটা চলক ধরে নিই, যে মনে করি xi সমান হচ্ছে কত, 3010, 3030, 3050, 3070, 3090 আর কত 3110। ঠিক আছে, এভাবে আমাকে মান দেওয়া আছে, তো আমরা তৃতীয় চতুর্থ বের করবো। তো এটা কি অশ্রেণীকৃত তথ্য না? শ্রেণী তথ্য চিনতে হবে। তো এখানে n এর মান কত, ছোট থেকে বড় আকার সাজানো আছে, ঠিক আছে, n সমান হচ্ছে কত, 2, 4, 6টা, n জোর, n কি জোর, তাহলে আমরা তৃতীয় চতুর্থ বের করবো। তৃতীয় চতুর্থক সেটা কি, Q3। Q3 কিভাবে বের করে, তুমি 3, যেহেতু এখানে কি সরি জোড় সংখ্যা আছে, তাহলে 3n/4 কত, 4, 4 ভাগে ভাগ করছে, এই কারণে এততম পদকে প্লাস 3n/4 প্লাস 1তম পদ, ঠিক তারপরে পদটা ভাগ 2, তো মান বসান, তাই n এর মান কত, 6, তাহলে 3 × 6/4তম পদ প্লাস 3 × 6/4 প্লাস 1তম পদ /2। তো কত আসে, কাটারি করে 2 দিয়ে কাটলে কত হয়, এখানে 3, এখানে 2, তাহলে 9, 9কে 2 দিয়ে ভাগ করলে হয় 4.5, 4.5তম পদ। খুব ইম্পর্টেন্ট, একটু খেয়াল করো, এটা একটু ইম্পর্টেন্ট। আর এখানে হবে 5.5তম পদ। তো এটা যখন করবো, তম পদ তো দশমিক হবে না, তম পদ কি হবে না, দশমিক হবে না, তুমি কিভাবে সলভ করবা তখন, তম পদ দশমিক না হলে তুমি সলভটা কিভাবে করবা?
তো দেখো কি করবো, এখানে 4তম পদ প্লাস 5তম পদ থেকে 4তম পদটা বাদ যাবে, গুণ তাদের এই যে পয়েন্ট দশমিকের পরে যা থাকবে সেটা। আবার খেয়াল করো 5.5তম পদ, এটা দিয়ে কি করবো, 5তম পদ যোগ পরবর্তী পদ কত, 6তম পদ, কেমন কেমন 6তম পদ থেকে 5তম পদটা বাদ যাবে। এদের ডিফারেন্সটাকে আমরা ওই যে দশমিকের পরে যেটা আছে সেটা দিয়ে গুণ করে দিব, ডিভাইড বাই 2, শেষ, মান বসাতে কাজ হয়ে গেল। এটা এমসিকিউ বা গুরুত্বপূর্ণ একটা জিনিস পড়া হয়ে গেছে। তো এখানে 4তম পদ কত, 1 2 3 4, 70, 3070 প্লাস 3090 মাইনাস 3070 ইন্টু 0.5 প্লাস এখানে বসে। এবার পঞ্চম পদ কত, পঞ্চম পদ হচ্ছে 3090, তাহলে 3110 থেকে 3090 বাদ যাবে, গুণ হবে 0.5 দ্বারা। ঠিক আছে, তো আমি এখানে ক্যালকুলেশন করে ফেলি। 3070, এখানে দেখো 3070 প্লাস 90 থেকে 70 কথা 20, 20কে 0.5 দিয়ে ভাগ করলে গুণ করলে হয় 10, 3090, আচ্ছা 90 110 10, এখানে 10 আসে, ক্যালকুলেশন করে নিও। তাহলে আমরা টোটাল জিনিসটা বের করে ফেলি, আর না করে দ্রুত করে ফেলি। দেখো ঠিক মাঝখানে 3090 আসলো, এইটা। তাহলে এটা হচ্ছে আমার মধ্যমা, এটা হচ্ছে আমার কি মধ্যমা। ঝামেলা কোথায় হয়েছে জানো, ঝামেলা হচ্ছে এই জায়গাটায়। যদি এখানে দশমিক না আসতো না, খুব ইজিলি করে ফেলতে পারতাম। দশমিক আসাতেই ঝামেলাটা তৈরি হয়েছে। তো দশমিক থাকলে এইভাবে করতে হয়, হ্যাঁ একটু শিখে নিয়েন এটা। এখানে যদি 4.2 থাকতো, এখানে 0.2 দিয়ে গুণ করতাম। এখানে যে পয়েন্টের পর যা থাকবে সেটা এখানে গুণ হবে, এখানটাতে গুণ হবে। আশা করি বুঝতে পারছি। তারপরে ম্যাটটা দেখি একটু। উদ্দীপকের তথ্য ব্যবহার করে গাণিতিক গড়ের উপর মূল্য মাপনী পরিবর্তন, এটা একদম সহজ। এটা আমরা অনেক কমন অধ্যায় 1-এর যে ওয়ান শট ক্লাস আছে ওখানেও দেখিয়েছি। তো এটা আমি এখানে না দেখাই, তো আমার টাইমটা সেভ হলো। কিন্তু অধ্যায় 1-এর এমসিকিউ ওয়ান শট ক্লাসটা একটু দেখো, অধ্যায় 1 সেটাতে আছে, এটা মিক্সড করে দিয়েছে। আসেন আর নতুন কি কি আছে, নতুন কিছু আছে কিনা দেখি। যেমন এখানে একটা সংজ্ঞা দিয়েছে, এটা শ্রেণীকৃত তথ্য, বুঝতে পারছো। কতে কি বলছে, জ্যামিতিক গড় কাকে বলে, সংজ্ঞা পারি। কোন নিবেশনের চতুর্থ 4টি নয় বরং 3টি থাকে, হ্যাঁ এটা ব্যাখ্যা দিলাম। যে কোন একটা রেখাকে তুমি সমান 4 ভাগে ভাগ করতে হলে কয়টা পয়েন্ট লাগবে, 3টা পয়েন্ট লাগবে, 3টা পয়েন্ট। তো চতুর্থ মানে কি, সে নিবেশনকে 4 ভাগে ভাগ করে। তো আমরা নিবেশনটাকে একটা রেখার সাথে কল্পনা করি। তো এই রেখাকে আমি যদি সমান 4 ভাগে ভাগ করতে চাই, তাহলে আমার বিন্দু কয়টা লাগবে, 3টা লাগবে। তার মানে কোনটা নিবেশনের কি কয়টা, চতুর্থ কয়টা, 4টা না, চতুর্থ মানে 4 ভাগে ভাগ করে। চতুর্থ যে 4টা তা না, চতুর্থ 4 ভাগে ভাগ করে, বাট মান কয়টা, 3টা। এই যে দেখো কয়টা বিন্দু লাগছে, এটাকে 4 ভাগে ভাগ করতে 1 2 3 4, 3টা বিন্দু লাগছে না। তাহলে বলো নিবেশনের চতুর্থক কয়টি, 3টি। চতুর্থক কেন বলছি, 4 ভাগে ভাগ করে বলে। তারপরে আসেন গ নাম্বার বলছে মধ্যমা নির্ণয় করো, হ্যাঁ পারবো, করে ফেলছি। উদ্দীপক এলাকা গড় ও প্রচুরক, তো গড় বের করবো, প্রচুরক বের করে আমরা আকৃতি সঙ্গে মন্তব্য দিব, এখান থেকে পাশে লিখে দিয়েছিলাম। এরপরে 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 জাহিদ ও জামাল কামালের বয়সে গাণিতিক গড় 60 বছর। এদের মধ্যে জাহিদ ও কামালের বয়স এত, আলালের বয়স এত। আচ্ছা ঠিক আছে, একদম সহজ একটা প্রশ্ন, চলো দেখি একটু। হ্যাঁ, তো তরঙ্গ গড় কাকে বলে, পারবো। যে কোন তথ্য সারির বিপরীত মানের গাণিতিক গড়ের বিপরীত মানকে তরঙ্গ গড় বলে। কেমন, কোন তথ্য সারির বিপরীত মানের গাণিতিক গড়ের বিপরীত মানকে তরঙ্গ গড় বলে। বিপরীত মানের গাণিতিক গড়ের বিপরীত মানকে তরঙ্গ গড় বলে। ডেফিনিশনগুলো আমরা শুটার দেখে ফেলা উচিত। তারপর বলছে কখন গাণিতিক গড় অপেক্ষা প্রচুরক শ্রেয়। ওই যে একটা ব্যাখ্যা দিছিলাম, যখন গাণিতিক গড় কখন বের করা যায় না, ওই যে খোলা শ্রেণী ব্যক্তির বেলায় গাণিতিক গড় বের করা যায় না। তো তো খোলা শ্রেণী ব্যক্তির ক্ষেত্রে আমাকে এখন বের করতে বললে একটা কেন্দ্রীয় মান তো বের করতে হবে, তখন আমি
গাণিতিক গড় না বের করে তখন আমি প্রচুরক বের করব বা মধ্যমা বের করব। ঠিক আছে, এখানে যদি প্রচুর না বলে মধ্যমা বলতো তাও একই উত্তর। আচ্ছা, গ নাম্বার বলছে উদ্দীপকে আলোকে জামালের বয়স নিয়ে করো। চলো জামালের বয়সটা দেখাই দিই, একদম সহজ। গ নাম্বার বলছে জাহিদ জামাল কামালের বয়স। তো বয়সে গাণিতিক গড় দেওয়া আছে, তো এখানে জাহিদ কামালের বয়স, তাহলে জাহিদের বয়স ধরলাম জেড, ধরলাম বুঝের জন্য এটা ব্যাখ্যা দিলাম। এটা ধরলাম জাহিদের বয়স 60 বছর। কামাল বয়স না, কামাল কামাল কামাল, তাহলে কামালের বয়স কে ধরলাম, ধরো হ্যাঁ, কামালের বয়স কত, 70। এখন আমাকে বলছে তিনজনের বয়স হচ্ছে 60, তাহলে এখন ধরি কার বয়স, জামালের বয়স। তো জামালের বয়সটাকে যে ধরি, জামালের বয়স ধরো যে, তাহলে এখন গড় তিনজনের গড় জামাল জাহিদ কামাল আর জামাল ডিভাইড বাই 3। তো গড় কত দিয়ে আছে প্রশ্নে, 60 দেওয়া আছে, 60। তার মধ্যে জামাল জাহেদ, সরি জাহেদেরটা জানা আছে, কামালেরটা জানা আছে, তো জামালটা বের করবো যে। তো আর গুণ করলে কত, 180, এটা যোগ করলে কত, 130। তাহলে 130কে পাশে নিয়ে আসলে 180 থেকে 130 চলে গেল, তাহলে সুতরাং জামালের বয়স কত, শুধুমাত্র 50, কত 50, শেষ, সিম্পল। তাহলে জামালের বয়স হচ্ছে কত, 50 বছর। তারপর বলছে তিনজন বয়সের সাথে আলালের বয়স যোগ করায় গড় বয়স কি বৃদ্ধি পেয়েছে, গাণিতিকভাবে ব্যাখ্যা করো। মানে আলালের বয়স কত, 62 বছর। তো আলালটা করে ফেলে, চলো আলালের বয়স দিলাম এ, দিলাম আলালের বয়স কত এ। তাহলে এখন 4জনটা যোগ করবে, হ্যাঁ 4জনটা তোমার জানা আছে, তাহলে গড় বয়স কত হবে, 4টা যোগ জালাল সরি জাহিদ কামাল জামাল আর আলাল ভাগ 4। এবার তো সবারটা আমি ইন্ডিভিজুয়ালি জানি, 70 ওরটা 50 আর আলালটা বলছে 62, 4। তো ভাগ করলে কি আসে দেখি, 60 যোগ 70 50 62 ভাগ 4 হবে, এখন 4জন, তো 60.5 হয়ে গেছে, কত হয়ে গেছে, 60.5। তো আগে তিনজনের গড় ছিল কত, 60, এখন 4জনে মিলে গড় হচ্ছে 60.5, তাহলে বৃদ্ধি পাইছে না, এটাই এটাই বলছে বৃদ্ধি পাইছে, দেখাই দিছি, শেষ। তো মানে ওরা এটা দেখাতে বলছে, তো আমরা দেখালাম যে তিনজনের গড় বয়স 60 আর 4জন মানে আলালের বয়সটা যোগ করার পরে আসছে কত, 60.5। তো তিনটা মিলে যে 4জনের যে গড়টা সম্মিলিত গড়টা সেটা 3জন থেকে বাড়ছে, এটা দেখাই দিছি। পরেরটাতে যাই, আর দুইটা ম্যাথ মনে হয় বেশিরভাগই শেষ। এটাতে একটা শ্রেণীগত তথ্য দেখে বুঝতেছো, শ্রেণীগত তথ্য। তো বলছে কি সর্বোচ্চ গণসংখ্যাটি একাধিক শ্রেণীতে বিদ্যমান থাকলে প্রচুর নির্ণয় করা সম্ভব, হ্যাঁ। সর্বোচ্চ গণসংখ্যাটি একাধিক শ্রেণীতে থাকলে আই মিন প্রচুর শ্রেণী যদি একাধিক হয়, শোনো একটা সংখ্যা একটা সূত্র আছে, প্রচুর নির্ণয় একটা সূত্র আছে, 3 মিডিয়ান মাইনাস 2 মিন, এটা সূত্র আছে। এই সূত্রটা কখন অ্যাপ্লাই করবা, প্রচুর নির্ণয় যখন প্রচুর শ্রেণী একাধিক হবে, আই মিন একাধিক শ্রেণীর গণসংখ্যা যদি সর্বোচ্চ হয়, একাধিক শ্রেণীর গণসংখ্যা সর্বোচ্চ হলে এই সূত্রটা আমরা ইউজ করি। ঠিক আছে, তিনটে শর্ত, একটা হচ্ছে প্রথম শ্রেণী প্রচুর শ্রেণী হলে, বা সর্বশেষ শ্রেণীটা প্রচুর শ্রেণী হলে, অথবা একাধিক শ্রেণী যদি প্রচুর শ্রেণী হয়, এই তিনটা কেসে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি এই প্রচুর নির্ণয় করার জন্য। আচ্ছা, গ নাম্বার কি বলছে, উদ্দীপক আলোক মধ্যমা নির্ণয় করো, পারবো, শ্রেণীকৃত তথ্য পেলে মধ্যমা নির্ণয় করা পারি। ঘ নাম্বার কি বলছে, গাণিতিক গড় প্রচুর নির্ণয় করে আকৃতি, আবার একই কথা, গাণিতিক গড় প্রচুর ব্যবহার করে আমরা আকৃতি করবো, লিখে দিয়েছি ওখানে। তারপরে আসেন এখানটাতে কি বলছে, কোন শ্রেণীর 6জন শিক্ষার্থীর মধ্যে বাংলায় প্রাপ্ত নাম্বারগুলো দেওয়া আছে, একজন শিক্ষার্থী মন্দ করলো, নাম্বারগুলোর মধ্যে এরকম একটা সম্পর্ক বিদ্যমান। ঠিক আছে, যোজিত করার সংজ্ঞা, যোজিত করা মানে গাণিতিক করার সংজ্ঞা, গাণিতিক কর কাকে বলে সেটা। খ নাম্বার বলছে কখন গাণিতিক কর নির্ণয় করা যায়, ওই যে বললাম খোলা শ্রেণী ব্যাপ্তি। তারপর গ নাম্বার বলছে উদ্দীপকের আলোকে দেখাও যে গাণিতিক গড় হতে নাম্বারগুলোর ব্যবধানের বর্গের সমষ্টি ক্ষুদ্রতম। তাহলে এটা একটু দেখাই দিই কেমন। তাহলে আমরা কি করবো, এদেরকে এক্স এ ধরে নিই, এক্স এ কত, 7 10
8 12 13 12 13 একটা কত 10 7 জন আছে 2 4 10 একটা মিসিং মনে হয় 6 জন ঠিক আছে 6 জনই তো তাহলে এটা তো এতে গড় বের করব তো গড় হচ্ছে কত যোগ করব 7 10 8 12 13 10 ডিভাইড বাই 6 কত হবে 7 যোগ 10 যোগ 8 12 13 10 6 দিয়ে ভাগ করলে 60 6 আসে 10 আসে এখন আমাকে কি করতে বলছে যে গাণিতিক গড় হতে ব্যবধানের বর্গ তাহলে তথ্য সারির মানগুলো গাণিতিক গড় থেকে ব্যবধানের বর্গ মানে এক্স বার থেকে এক্স গাইতে আমি প্রত্যেকটা মান থেকে আমি কি করব গাণিতিক গড় থেকে প্রত্যেকটা মানের ব্যবধান নিব 7 বিয়োগ 10 7 হচ্ছে এটা 10 হচ্ছে এটা স্কয়ার করলাম তারপরে 10 বিয়োগ 10 তারপরে 8 বিয়োগ 10 প্রত্যেকটা মান থেকে গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সমষ্টি তাহলে 12 তাহলে করি এখানে কত হয় 9 হয় তো 7 থেকে 10 গেলে -3 স্কয়ার করলে 9 0 4 4 9 0 তাহলে কত হচ্ছে 9 9 18 18 আর তোমার এখানে 8 আসতেছে 17 সরি সরি কি বলে 9 13 26 ঠিক আছে 26 এরপর কি করব আমরা কি করব গড় বাদে ধরি এ মানে গড় বাদ 10 না আমরা একটা মান ধরে নিব গড় বাদে যে কোনো একটা মান আমরা ধরে নিব সেটা যে কোনো কিছু হতে পারে কেমন যে কোনো কিছু হতে পারে তবে গড় হওয়া যাবে না 9 ধরলাম ধরে আমরা কি করব এটা বের করব xi - a হোল স্কয়ার আমরা প্রত্যেকটা মান থেকে ওই 9 থেকে বিয়োগ করে বর্গের যোগফলটা করব যে কোনো মান এখানে কিন্তু যে কোনো মান নিতে পারবা তোমরা হ্যাঁ আমি 9 নিয়েছি তুমি 11 নাও কিন্তু শুধু 10 নিও না অন্য যে কোনো একটা মান নাও সমস্যা নেই তাহলে এখানে কত হয় এটা অধ্যায় 1 এর কনসেপ্ট এটাও 3 এও আছে হ্যাঁ 3 এর কনসেপ্ট সরি 7 থেকে 9 গেল 2 4 1 1 16 সরি 16 না তো 3 আসে তো 9 হয়ে যাবে তারপরে 16 তারপরে 1 তাহলে কত আসলো 4 5 6 6 15 15 10 26 27 28 32 দেখো এটা ছোট আসছে না সবসময় এটা ছোট আসবে সবসময় এই গায়ের গড় থেকে যে হিসাবটা করছে এটা ছোট আসবে ঠিক আছে এটা বড় আসবে এই কথাটাই মেন তাহলে কি দেখতে পাচ্ছি সুতরাং xi - x বার হোল স্কয়ার ইজ লেস দ্যান xi - a হোল স্কয়ার এখন তোমরা এক একজনে এক একটা দিয়ে করো এর মানটা এক এক রকম ধরো শুধু 10 বাদে অন্য যে কোনো একটা মান ধরো দেখবা প্রতিবারেই তোমারটা বড় আসবে এটা থেকে বড় আসবে এটা সবচেয়ে ছোট থাকবে সবসময় কি থাকবে ছোট এটাকে আমরা বলছি যে গাণিতিক গড় হতে নিবেশনের প্রতিটা মানের ব্যবধানের বর্গের সমষ্টিটা সবচেয়ে ছোট হয় এর চেয়ে আর ছোট হয় না ঠিক আছে তো এর মানটা যে কোনোটা তুমি ধরতে পারো তবে শর্ত কি গাণিতিক গড় ধরা যাবে না আচ্ছা এরপরে আসেন এরপরে কি বললো যে শিক্ষার্থীর মন্তব্যটি বিশ্লেষণ করে আমাকে মতামত দিতে বলছে কি মন্তব্য করছে ও একটা সম্পর্ক কি মেনে চলে তো ঠিক আছে আমি এখানে সবগুলো থেকে এবার এম বের করবো জিএম বের করবো এইচএম বের করবো সোজা কথা তো গ নাম্বার করার জন্য আমি কি করবো এম বের করবো এম কিভাবে বের করবো যে সবগুলো যোগ করে ভাগ আমরা তো পাইছি কত 10 পাইছি জিএম বের করবো জিএম মধ্যে সবগুলো গুণ করব কি করব গুণ গুণগুলো কত আসে 7 গুণ 10 গুণ 8 গুণ 12 গুণ 13 গুণ 10 কয়টা আছে 6টা 1/6 মান বের করব এরপরে কি করব এইচএম বের করব এইচএম কিভাবে বের করব 6 1/7 1/10 1/8 1/12 1/13 1/10 মান বের করবো চলো করে ফেলি ফটাফট 7 10 8 12 13 10 to the power 1 ভাগ 6 9.6
9.78 লিখতে পারি। আর এটা একটা একটু করে ফেলি, 6/7 ইনভার্স দিলাম। আচ্ছা, এটা তোমরা পারো করতে। আমরা কোর্সে হাতে কলমে এগুলো শিখাই, কারণ সময় স্বল্পতার জন্য হয় না। ধরে নিলাম তোমরা পারো, আমি বারবার বলছি এই ক্লাসগুলো কারা করছে, যারা এই অধ্যায়টা করে এসেছে। তাহলে 9.55, ঠিক আছে। তো এখন আমাকে বলছে এ এম আর এইচ এম যোগ করে তো দেখি তো, এ এম, এখন এ এম গুণ এইচ এম, এ এম হচ্ছে 10, এইচ এম কত, তাহলে 10 গুণ এইচ এম হচ্ছে 9.55, 10 গুণ 9.55 হয় কত, 95.5। এখন জিএম কে স্কোয়ার করি তো, জিএম স্কোয়ার, জিএম হচ্ছে কত, 9.78, স্কোয়ার করলাম, 9.78 স্কোয়ার 995.6, প্রায় কাছাকাছি চলে আসছে না, কাছাকাছি চলে আসছে, ঠিক আছে। তো হয়ে গেছে মোটামুটি, এটা এই সম্পর্কটা সঠিক বলা যায়, কেমন, এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে, এটাই প্রমাণ করতে বলছে, ঠিক আছে। আসলে বুঝতে পারছো, একদম সহজ। তাহলে এই অধ্যায়ে যতগুলো বোর্ড কোশ্চেন আসছে আমরা সবগুলো সময় একটা আইডিয়া পেয়ে গিয়েছি, এবং আশা করি তোমরা এটা খুব ভালো পারবা, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে আজকে ক্লাসটা করার জন্য। নিশ্চিত ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে।